হয়েছে পেজে তো শো করে না, দেখো। আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো খুব শীঘ্রই তোমাদের জিএসটি ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো আশা করবো তোমাদের সকলের প্রিপারেশন মোটামুটি গোছানো হয়ে গেছে। তো আজকে আমরা বেসিক্যালি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি হচ্ছে বায়োলজি, যে আমাদের এই সাবজেক্টে যে কিছু আমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে এবং কিছু এরিয়া আছে যেখান থেকে হচ্ছে আমাদের কোয়েশ্চেনগুলো সবচেয়ে বেশি আসে থাকে, ঠিক আছে? তো আমি চেষ্টা করবো তোমাদেরকে এই কোয়েশ্চেন সলভিং এর মাধ্যমে তোমাদেরকে এই আইডিয়াটুকু দেওয়ার যে কোন কোন এরিয়াগুলো থেকে আমাদের কোয়েশ্চেনটা একটু বেশি পরিমাণে আসতেছে। তোমরা এই শেষ মোমেন্টে সেই সকল এরিয়াগুলোকে ভালো মতো সলভ করে যাওয়ার চেষ্টা করবা। তো আমরা একটু অপেক্ষা করি, তোমরা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও এবং যারা যুক্ত হয়েছে অলরেডি তারা লাইভটাকে শেয়ার করে শেয়ার ডান লিখে দাও, তাহলে আজকের ক্লাসের যে পিডিএফটা আছে সেটা তোমাদেরকে আমরা পৌঁছে দিব। তো সবাই একটু ক্লাসটাকে শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা উপকৃত হতে পারে এখান থেকে। আচ্ছা, যারা সালাম দিয়েছ, আচ্ছা, তো যারা সালাম জানাচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আরুবা তাসনিম আমাদের সঙ্গে যুক্ত আছো, একটু লাইভটাকে শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরাও এটা থেকে উপকৃত হতে পারে এবং শেয়ার করে শেয়ার ডান লিখে দাও। এই ক্লাসের পিডিএফটাকে তোমাদের কাছে আমরা দিয়ে দিব। যারা ডান লিখে দিবে তাদেরকে আমরা পিডিএফটাকে দিয়ে দিব। আচ্ছা, তো আমরা 1 মিনিট একটু অপেক্ষা করি, সবাই লাইভে যুক্ত হয়ে যাও। আর যারা এখনো শেয়ার করেনি তারা শেয়ার করে দাও। রুম্পা দাস, শেয়ার ডান। হ্যাঁ, তুমি অবশ্যই ইনশাল্লাহ স্লাইডটা পেয়ে যাবা ক্লাস শেষে, ঠিক আছে? যারা যুক্ত হয়ে গেছো অলরেডি একটু চেষ্টা করো লাইভটাকে শেয়ার করে শেয়ার ডান লিখে দেওয়ার, ক্লাসের পিডিএফটা তোমরা পেয়ে যাবে। যারা শেয়ার ডান লিখবে তারা পিডিএফটা পেয়ে যাবে। আমরা বেশিক্ষণ ওয়েট করবো না, 1 মিনিট ওয়েট করি আমরা, সবাই একটু যুক্ত হয়ে নিক, আমরা ক্লাস শুরু করে দিব। মোহাম্মদ সারোয়ার, শেয়ার ডান লিখেছো। হ্যাঁ, তুমিও স্লাইডটা পেয়ে যাবে খুব শীঘ্রই। আরুবা তাসনিম, শেয়ার ডান। ওকে, তো কারো কোনো সমস্যা আছে বায়োলজি রিলেটেড এই শেষ সময়ে থাকলে জানাতে পারো, বা তোমাদের কোনো আমাদের কাছে কোনো কোনো কিছু প্রত্যাশা আছে কিনা যে ভাই আমাদের জন্য এরকম একটা কিছু করে দেন বা আমাদের জন্য একটা এরকম সাজেশনমূলক ক্লাস নেন বা আমাদেরকে একটু জানান, তাহলে হচ্ছে আমরা চেষ্টা করব সেই বিষয়ে তোমাদেরকে একটু অবগত করার। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, অনেকেই শেয়ার ডান লিখে ফেলেছো, তোমরা ক্লাস শেষে ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে। আচ্ছা, অলরেডি 37 জন অ্যাড হয়ে গেছে আমাদের ক্লাসে। একটু খুব তাড়াতাড়ি শেয়ারটা করে দাও, শেয়ার করে দিয়ে শেয়ার ডান লিখে দাও। যারা 37 জন অ্যাড হয়ে গেছি একটু চেষ্টা করি শেয়ার করে দিয়ে শেয়ারটাকে ডান লিখে দিই, তাহলে ক্লাসের যে আমাদের পিডিএফটা আছে সেটা তোমাদের কাছে আমরা দিয়ে দিব, ঠিক আছে? আর এতে করে তোমার বন্ধুরা উপকৃত হবে। এই শেষ সময়ে একটা গুছানো প্রস্তুতি আমাদের দরকার, ঠিক আছে? তোমরা অলরেডি অনেক প্রস্তুতি নিয়েছো, এখন তোমাদের জাস্ট জানা দরকার যে
আমি যে শেষ সময় কি কি পড়বো, শেষ সময় কি কি পড়বো, শেষ সময় কিন্তু সব পড়তে হবে না। শেষ সময় যদি তুমি সব পড়তে যাও তাহলে দিন শেষে দেখবা আলটিমেটলি তুমি সবকিছু গুলিয়ে ফেলতেছো, ঠিক আছে? তো দিন শেষে তোমাকে কি করতে হবে, এই শেষ সময় একটু গুছানো ভাবে প্রস্তুতি নিতে হবে, যেটুকু দরকার, যেটুকু অবশ্যই আমার দরকার সেটুকু তোমাকে পড়ে যেতে হবে। লাইক আমি আজকে তোমাকে কি করব, কিছু কোয়েশ্চেন তোমাকে সলভ করে দেবো এক একটা অধ্যায় থেকে, এবং এই যে কোয়েশ্চেনগুলো আমি তোমাকে সলভ করাবো এগুলো অবশ্যই অবশ্যই একটা ইম্পর্টেন্ট এরিয়া থেকে, যে এরিয়া থেকে কোয়েশ্চেন সবসময় এসে থাকে। তো তুমি কি করবা, আমার সলভ করানো যে সকল কোয়েশ্চেন আছে এগুলো যে সকল টপিক বা যে এরিয়া থেকে আসছে তুমি সেই এরিয়াটাকে শেষ সময়ে দেখে যাবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার জন্য মেইন কাজ। বোটানি 9, আচ্ছা। উদ্ভিদ সাহিত্য তত্ত্ব, উদ্ভিদ সাহিত্য তত্ত্ব অনেক বড় একটা চ্যাপ্টার। এই শেষ সময়ে এটা আসলেই কোপ আপ করাটা অনেক টাফ হয়ে যায়। তো দেখি আমরা চেষ্টা করব, যদি সম্ভব হয় তাহলে বোটানি 9 এই চ্যাপ্টারের উপর যে সকল আমাদের ইম্পর্টেন্ট এরিয়া আছে সেই এরিয়ার উপরে কিছু একটা তোমাদের জন্য কন্টেন্ট দেওয়ার, ঠিক আছে? অবশ্যই এটা আমাদের সময়কে বিবেচনা করতে হবে, যেহেতু সময় কম, 9 তারিখে তোমাদের পরীক্ষা, ঠিক আছে? আচ্ছা, তো অলরেডি 42 জন অ্যাড হয়ে গেছো, তো আমরা আর কথা বাড়াবো না, আমরা হচ্ছে মেইন ক্লাসের দিকে চলে যাব, ঠিক আছে? আমরা মেইন ক্লাসের দিকে চলে যাচ্ছি। চলো আমরা মেইন পড়ার মধ্যে ঢুকে যাই। আচ্ছা আচ্ছা, তো ফার্স্ট অফ অল প্রথম আমাদের একটা কোয়েশ্চেন দেখো, স্ক্রিনে দেখা যাচ্ছে কোয়েশ্চেনটা কি বলতেছে। কোয়েশ্চেনটা, নিচে কোনটি সরীসৃপ এবং পাখির মিশ্র চরিত্রবাহী? সরীসৃপ এবং পাখি, এটা কোন অধ্যায়ের কোয়েশ্চেন বলো তো? এটা হচ্ছে আমাদের 11তম অধ্যায়, জিনতত্ত্ব এবং বিবর্তন, তাই তো? আচ্ছা, তো এই জিনতত্ত্ব এবং বিবর্তন থেকে কি বলতেছে যে কোনটি সরীসৃপ এবং পাখি এর সংমিশ্রণ। সরীসৃপ এবং পাখি এর সংমিশ্রণ কোনটি বলতো এখান থেকে? আর্কিওপটেরিক্স। কোনটি? আর্কিওপটেরিক্স। আমরা দেখছি এই আর্কিওপটেরিক্স এর দুই ধরনের বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে কি সরীসৃপের সঙ্গে মিল সম্পন্ন কিছু বৈশিষ্ট্য এবং পাখির সঙ্গে মিল সম্পন্ন কিছু বৈশিষ্ট্য এই আর্কিওপটেরিক্স এর মধ্যে দেখা যায়, যেমন পাখির মতো ডানা দেখা যায়, চঞ্চু দেখা যায়, ঠিক আছে? তো এই যে অংশগুলো দেখা যায় এগুলো কি আর্কিওপটেরিক্স এর সঙ্গে মিল সম্পন্ন। তো তাহলে আমাদের সরীসৃপ এবং পাখির সাথে মিল সম্পন্ন কোনটি? আর্কিওপটেরিক্স। আর্কিওপটেরিক্স। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো, অ্যান্সারটাকে কমেন্ট করে দিবা সবাই, ঠিক আছে? আচ্ছা, অনেকেই সি বলতেছো, অনেকেই সি বলতেছো, যারা সি বলতেছো একটু ঠিক করে নাও, এটা কি হবে? আর্কিওপটেরিক্স, ওকে? আচ্ছা, তো চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি বলতেছে যে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকারী, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রম এই মতবাদটি কোন বিজ্ঞানী প্রদান করেছেন? কোন বিজ্ঞানী? এই যে বিজ্ঞানীর নাম, তোমরা অবশ্যই শিওর থাকো যে বায়োলজি থেকে যে কোয়েশ্চেনটা আসবে এর মধ্যে একটা কোয়েশ্চেন থাকবে তোমার বিজ্ঞানীর নাম, ঠিক আছে? এটা প্রায় প্রতি বছরই থাকে, একটা কোয়েশ্চেন বিজ্ঞানীর নাম থেকে আসে, এখন যে কোনো অধ্যায় থেকে আসতে পারে, অবশ্যই সেটা ইম্পর্টেন্ট এরিয়া থেকে, অবশ্যই ইম্পর্টেন্ট একজন বিজ্ঞানীর নাম থাকবে অবশ্যই, ঠিক আছে? তো চেষ্টা করবো যে সকল ইম্পর্টেন্ট অংশ আছে, যেমন হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, ঠিক আছে, এই যে অঙ্গাণু আছে, এদের আবিষ্কারক বা এদের নামকরণ কে করছেন এই বিজ্ঞানীগুলোর নাম জানা, ঠিক আছে? তারপরে কোষ কে আবিষ্কার করছে এই বিজ্ঞানীর নাম জানা, কিছু গ্রন্থ আছে এই গ্রন্থগুলো রাইটার কে, তার নাম জানা, ঠিক আছে? আচ্ছা, আর এবং এই অধ্যায়ের মধ্যে বিভিন্ন মতবাদ দিয়েছেন কোন কোন বিজ্ঞানী, এই অংশটুকু তোমাকে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এই যে অর্জিত বৈশিষ্ট্যের যে মতবাদটা, এটা কে দিয়েছেন? এটা দিয়েছিলেন হচ্ছে বিজ্ঞানী, কোন বিজ্ঞানী? সবাই একটু, হ্যাঁ, 2 সি, অবশ্যই 2 সি, সঠিক উত্তর 2 সি। আচ্ছা, 2 সি তাহলে কি বলতেছে? ল্যামার্ক, বিজ্ঞানী ল্যামার্ক, তিনি কি করেছিলেন যে অর্জিত বৈশিষ্ট্যের যে বংশানুক্রম যে মতবাদটা আছে এই মতবাদটা প্রদান করেছিলেন। আচ্ছা, এছাড়াও আর কি কি মতবাদ আছে? এই যে আমরা দেখছি হিউগো দি ভ্রিস, তিনি কি মতবাদ দিয়েছেন বলেন তো? কি মতবাদ দিছে হিউগো দি ভ্রিস? হিউগো দি ভ্রিসের মতবাদ কি? পরিবৃত্তি মতবাদ, ঠিক আছে? কি মতবাদ? পরিবৃত্তি মতবাদ। আচ্ছা, ডারউইনের কি মতবাদ? প্রকৃতি নির্বাচন, ঠিক আছে? ডারউইনের কি? প্রাকৃতিক নির্বাচন যেই মতবাদটা আছে এটা ডারউইনের মতবাদ, ওকে? তো এখান থেকে আমাদের অ্যান্সার কি? এখান থেকে আমাদের অ্যান্সার কিন্তু সি, ল্যামার্ক। আচ্ছা, তো নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা। নেক্সট কোয়েশ্চেন কি বলতেছে যে কোনটি জীবন্ত জীবাশ্ম নয়? কোনটি জীবন্ত জীবাশ্ম নয়? কোনটি জীবন্ত জীবাশ্ম নয়?
আচ্ছা, আর্কিওপটেরিক্স, ল্যাটিমারিয়া, প্লাটিপাস, ল্যাটিমুলাস কোনটা বলো তো? জীবন্ত জীবাশ্ম নয় কোনটি? জীবন্ত জীবাশ্ম নয় কোনটি? সবাই কমেন্ট করো, জীবন্ত জীবাশ্ম নয় কোনটি? অনেকে বলতেছো সি। জীবন্ত জীবাশ্ম নয় কোনটি? অনেকে বলতেছো সি। অনেকেই বলতেছো সি। আচ্ছা, সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর কোনটা বলো তো? সঠিক উত্তর কোনটা? জীবন্ত জীবাশ্ম কোনটা? যে সকল মাটির নিচে আমরা কি এক ধরনের জীবাশ্ম পাই, এই জীবাশ্মটা যারা জীবিত প্রাণী বর্তমানে জীবিত আছে এদের সঙ্গে যদি মিল সম্পন্ন থাকে তাহলে সেই প্রাণীকে বলা হচ্ছে জীবন্ত জীবাশ্ম, তাই তো? কিন্তু এর মধ্যে দেখো এই যে আর্কিও যে পটেরিক্স আছে, আর্কিও পটেরিক্সের কোনো কি বর্তমানে তার কোনো চিহ্ন পাওয়া যায় না, বর্তমানে তার কোনো কি পাওয়া যায় না, চিহ্ন পাওয়া যায় না। তো এইটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম নয়। আর বাকি যে তিনটা আছে এরা কিন্তু জীবন্ত জীবাশ্ম, ঠিক আছে? এরা কি জীবন্ত জীবাশ্ম। এটাও কিন্তু আমাদের একাদশ অধ্যায়ের কোশ্চেন, এটাও কি আমাদের একাদশ অধ্যায়ের কোশ্চেন। একটু ভালো মতো দেখতে হবে। যারা সি বলতেছো, যারা সি বলতেছো সবার অ্যান্সার কিন্তু ভুল। যারা সি বলছো সবার অ্যান্সার ভুল। সবাই একটু ভালো করে মনোযোগ দাও, একটু ভালো করে কোশ্চেনটাকে বুঝো, কোশ্চেনটা কি বলতেছে সেই অনুযায়ী অ্যান্সার করো, ঠিক আছে? আচ্ছা, ঠিক করে নাও সবাই। এই ভুলটা যাতে তোমার কোশ্চেনে আসতে যাতে না ভুল করো, ঠিক আছে? আগামীতে তোমাদের ভর্তি পরীক্ষায় আসতে যাতে এই কোশ্চেনে তুমি ভুল না করো। আচ্ছা, এরপরে দেখো আমাদের এখানে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি একটা বলা হচ্ছে এক্স এক্স এবং এক্সও। এক্স এক্স এবং এক্সও, এখানে ও দ্বারা কি বোঝাচ্ছে? ও দ্বারা বোঝাচ্ছে যে এখানে ওয়াই ক্রোমোজোম অনুপস্থিত। ওয়াই ক্রোমোজোম কি অনুপস্থিত। তো কাদের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিতে ওয়াই ক্রোমোজোম থাকে না? ওয়াই ক্রোমোজোম থাকে না কাদের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিতে বলতো? মানুষ। আমরা তো জানি মানুষের কি, মানুষের হচ্ছে এক্স 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 ওয়াই, তাই না? এক্স 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 ওয়াই, তার মানে এটা নয়, এটা তো অবশ্যই আগে বাতিল। তারপরে কি আছে বানর, মানুষ এবং বানরের তো একই। তারপরে এখানে কচ্ছপ, এই দুটাও একই, এই সব কয়টা হচ্ছে কি একই, তার মানে এই তিনটাই বাদ। তাহলে এখানে অ্যান্সার কি বলতো? অ্যান্সার হচ্ছে খ, ঘাসফড়িং। ঘাসফড়িং তেলাপোকা, ঘাসফড়িং তেলাপোকা এদের কি, এদের যে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি আছে এগুলো কি এক্স এক্স এক্সো পদ্ধতি, এক্স এক্স এবং এক্সো পদ্ধতি, এক্স এক্স এবং এক্সো পদ্ধতি। হ্যাঁ, যারা বি আনসার দিছো সবারই উত্তর ঠিক হয়েছে, সবারই উত্তর ঠিক হয়েছে। ওকে, আচ্ছা, তো চলো নেক্সট কোয়েশ্চেনে দেখি আমরা। নেক্সট কোয়েশ্চেন কি বলতেছে? সমস্ত দেহে ঘন লোমের উপস্থিতি হয় কোনটির কারণে? ঘন লোম, সমগ্র দেহে ঘন লোম, এই যে ঘন লোমের উপস্থিতি, ঘন লোমের উপস্থিতি। ঘন লোম, ঘন মানে কি বেশি, তাই না? ঘন মানে কি বেশি। আচ্ছা, আর লোম মানে হচ্ছে ট্রাইকোম বোঝাচ্ছে, ট্রাইকোম। আচ্ছা, তো এখানে অবশ্যই তার মানে এখানে কি থাকবে? ট্রাইকোম জাতীয় কোন একটা ওয়ার্ড থাকবে। তো দেখো এখানে ট্রাইকোম জাতীয় ওয়ার্ড কোনটাই আছে? এটাতে নাই, তার মানে এটা বাদ। শেষেরটা এটাও নাই, এটাও বাদ। এগুলো হচ্ছে সিনড্রোম, বাদ। ট্রাইকোম আছে কোথায়? এখানে দেখো হাইপোট্রাইকোসিস, আর আমাদের গ নম্বরে আছে কি হাইপার ট্রাইকোসিস। হাইপোট্রাইকোসিস আর হাইপার ট্রাইকোসিস। এখন তোমার অপশনে দুইটা অপশন আছে, দুইটাই প্রায় সিমিলার অপশন, অ্যান্সার হবে একটা। এখন এখানে কি বলছে? ঘন লোম বলছে, তাই না? তো ঘন মানে কি বেশি। আচ্ছা, এখন হাইপার মানে বেশি না হাইপো মানে বেশি? হাইপার মানে বেশি না হাইপো মানে বেশি বলো তো? হাইপো মানে হচ্ছে কম, আর হাইপার মানে হচ্ছে বেশি। হাইপার মানে বেশি, ঠিক আছে? তার মানে হাইপার ট্রাইকোসিস এইটা হচ্ছে আমাদের কি সঠিক উত্তর। হাইপার ট্রাইকোসিস হচ্ছে আমাদের কি সঠিক উত্তর। হাইপার ট্রাইকোসিস হচ্ছে আমাদের কি সঠিক উত্তর। ওকে, সবাই বুঝতে পারছি? সবাই ক্লিয়ার? আচ্ছা, এটা কোথা থেকে আসছে বলো তো? কোথা থেকে আসছে? আমাদের যে সেক্স লিঙ্ক ডিজঅর্ডার যে একটা চার্ট আছে না বইয়ের মধ্যে, দেখবা সেক্স লিঙ্ক ডিজঅর্ডার একটা চার্ট আছে 11তম অধ্যায়, সেখানে এই চার্টের মধ্যে সুন্দর করে লেখা আছে, ঠিক আছে? আচ্ছা, ওই চার্টটা অবশ্যই ভালো মতো পড়বা, ওই চার্টটা অবশ্যই ভালো মতো পড়বা, ওইটা অনেকটাই ইম্পর্টেন্ট চার্ট, ঠিক আছে? হইতে পারে ওইখান থেকে তোমার একটা কোয়েশ্চেন চলে আসছে এবার। ওকে, আচ্ছা, এরপরে দেখি। এরপরে আমাদেরকে বলতেছে যে একজন স্বাভাবিক পুরুষের সাথে হিমোফিলিয়ার বাহক, হিমোফিলিয়ার বাহক মহিলার বিয়ে হলো। বিয়ে হলে এখানে বলছে শতকরা কত শতকরা কন্যা সন্তান হিমোফিলিক হবে। হিমোফিলিক মানে কি? এখানে হিমোফিলিয়া দ্বারা আক্রান্ত হবে বোঝাচ্ছে। হিমোফিলিয়া দ্বারা কি বোঝাচ্ছে? আক্রান্ত হবে, কিন্তু বাহক বোঝায় নাই। কিন্তু তোমাকে বলে নাই যে কতজন বাহক হবে, তোমাকে বলছে কতজন হিমোফিলিয়া আক্রান্ত হবে। আচ্ছা, তাহলে এখানে হিমোফিলিক হওয়ার পার্সেন্টেজটা আমাকে বের করতে বলছে।
সবাই একটু করো তো, সবাই একটু চেষ্টা করো এটা বের করার, সবাই একটু বের করার চেষ্টা করো, আমি করতেছি, তোমরা নিজের মতো চেষ্টা করো। আচ্ছা, এখন বলছে আমাকে প্রথমে বলছে স্বাভাবিক পুরুষ, স্বাভাবিক পুরুষ হলে কি হবে, এক্স ওয়াই স্বাভাবিক থাকবে। আচ্ছা, এবং এর সঙ্গে আমরা কি করতেছি, ক্রস ঘটাচ্ছি কার, একজন বাহক মহিলার, তার বাহক মহিলার ক্ষেত্রে হবে কি হবে, দুইটাই এক্স ক্রোমোজোম, আর এখানে একটা হবে কি হিমোফিলিয়া দ্বারা আক্রান্ত, একটা হবে কি হিমোফিলিয়া দ্বারা আক্রান্ত। আচ্ছা, তো এই যে হিমোফিলিয়া দ্বারা আক্রান্ত, এখন যদি আমরা এখান থেকে গ্যামেট তৈরি করি, তাহলে এখান থেকে গ্যামেট হবে কি বলতো, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই গ্যামেট তৈরি হবে, আর এখান থেকে কি হবে, দুইটাই, একটা হচ্ছে স্বাভাবিক এক্স আর একটা হচ্ছে কি আমাদের হিমোফিলিয়া বাহক এক্স। আচ্ছা, তো এখন যদি এখান থেকে আমরা ক্রসের যদি আমরা কি করি, অ্যান্সারটা বের করে নেই, তাহলে এখানে আমাদের অ্যান্সার কি আসছে বলতো, একটা হচ্ছে এটা দুইটাই কি স্বাভাবিক, স্বাভাবিক কন্যা, পরে দেখো এখানে কি আসতেছে, এখানেও এখানে হচ্ছে বাহক কন্যা পাওয়া যাচ্ছে, এখানে কি পাওয়া যাচ্ছে, বাহক কন্যা পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে বাহক। আচ্ছা, তো এরপরে আবার স্বাভাবিক একজন কন্যা পাওয়া যাচ্ছে, এরপরে এখানে পাওয়া যাচ্ছে কি আমাদের বাহক কন্যা। আচ্ছা, এখন দেখো এখানে কন্যা আছে কয়জন, কন্যা আছে এই একটা, এখানে এখানে একজন, এখানে একজন, তাহলে এই দুইজনের মধ্যে দেখো একজন স্বাভাবিক একজন কি বাহক, একজন স্বাভাবিক আর একজন বাহক, কিন্তু কোনোজনই কি না, কোনোজনই আক্রান্ত নয়, কোনোজনই কি নয়, আক্রান্ত নয়, কোনোজনই আক্রান্ত নয়। তাহলে এখানে যেহেতু কেউ আক্রান্ত নয়, তাহলে শতকরা কত পার্সেন্ট হিমোফিলিক হবে, শতকরা 0% হচ্ছে হিমোফিলিক, শতকরা 0% হবে কি হিমোফিলিক। কারণ কন্যাদের মধ্যে কত পার্সেন্ট বাহক হবে, 50% হবে বাহক, ঠিক আছে, কন্যাদের মধ্যে 50% হবে কি বাহক। আর যদি তোমাকে বলতো ছেলেদের মধ্যে, ছেলে সন্তানের মধ্যে কত পার্সেন্ট হচ্ছে তোমার আক্রান্ত হবে, তাহলে হচ্ছে 50% আক্রান্ত, কারণ একজন আক্রান্ত, দুইজনের মধ্যে একজন আক্রান্ত, তাহলে 50% আক্রান্ত, ঠিক আছে। তো কোয়েশ্চেনটা এইভাবে আসবে, তুমি কি করবা, সুন্দর করে এটাকে সলভ করে ফেলবা। ওকে, শুধুমাত্র এইটা, এইখান থেকে আমাদের একটা কোয়েশ্চেন আমি এই প্যাটার্নে দেখাইছি, তো এখানে একটা কোয়েশ্চেন দেখাইছি, তার মানে এমন নয় যে তোমার এই কোয়েশ্চেনটা আসবে, এই কোয়েশ্চেনটা আসবে না, কিন্তু তোমার কি আছে এখানে হিমোফিলিয়া আক্রান্ত বলছে, হিমোফিলিয়া আক্রান্ত বলছে, এমন হতে পারে তোমারটাই কি দেওয়া আছে, তোমার কোয়েশ্চেনে দেওয়া থাকবে বর্ণান্ধতা দিয়ে, ঠিক আছে, তোমার কোয়েশ্চেনে কি থাকবে, বর্ণান্ধতা দিয়ে। ওকে, আচ্ছা, চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন বলতেছি কি দেখো, রক্তে কোন গ্রুপে এন্টিজেন অনুপস্থিত, এন্টিজেন কি অনুপস্থিত। আচ্ছা, আসলে দেখি এখানে এন্টিজেন কার অনুপস্থিত, এ ব্লাড গ্রুপে এন্টিজেন কি থাকে, এ থাকে, তার মানে এর এন্টিজেন আছে, এটা বাদ। বি ব্লাড গ্রুপে এন্টিজেন বি থাকে, তার মানে এটাও বাদ। তারপর এ বি ব্লাড গ্রুপ, এখানে এন্টিজেন কয়টা আছে, দুইটাই আছে, এও আছে বিও আছে, তাহলে এটাও বাদ। তাহলে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে ও, অ্যান্সার কি ও। এখন দেখো এই কোশ্চেনটা তোমার যদি এইভাবে না আসে, এই কোশ্চেনটা তোমার যদি একটু চেঞ্জ করে দেয়, টিচার যদি একটু কি করে দেয়, চেঞ্জ করে দেয়, কিভাবে চেঞ্জ করে দিল, এখানে তোমার হচ্ছে কোন এন্টিজেন অনুপস্থিত, কোন এন্টিজেনই থাকে না, এটা হচ্ছে ও ব্লাড গ্রুপ, ভালো কথা। এখন অ্যান্সার ও ব্লাড গ্রুপই হবে, কিন্তু তোমাকে যদি এখন বলে যে কোনটার মধ্যে কি থাকে না, কোনো দুইটি অ্যান্টিবডি থাকে, এ বি উভয় অ্যান্টিবডি থাকে, এ বি উভয় অ্যান্টিবডি থাকে, অ্যান্টিবডি থাকে। তাহলে এই যে ব্লাড গ্রুপ ও, এটার ক্ষেত্রে আমরা দুইটা কোয়েশ্চেনই দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কোনো অ্যান্টিজেন থাকে না, আর একটা কোয়েশ্চেন হচ্ছে এ বি উভয় অ্যান্টিবডি থাকে, এ বি উভয় অ্যান্টিবডি থাকে। বুঝতে পারছি, সবাই, সবার কাছে ক্লিয়ার কিনা, সবার কাছে বিষয়টা ক্লিয়ার কিনা। আতিয়া, আতিয়া বলছো, আতিয়া বলছো এ বি, না এ বি না, আতিয়া বলছো এ বি, এ বি নয়। তোমাকে যদি এখানে বলতো যে কি উভয় অ্যান্টিজেনই উপস্থিত, তাহলে অ্যান্সার হইতো কি এ বি, উভয় অ্যান্টিজেনই উপস্থিত, তাহলে অ্যান্সার হইতো এ বি। যদি বলতো উভয় কোনো অ্যান্টিবডি উপস্থিত নয়, কোনো অ্যান্টিবডি উপস্থিত নয়, তাহলে হইতো কি এ বি। এখানে কোয়েশ্চেনটা কতভাবে ঘোরানো যায়, বুঝতে পারছো, ঠিক এইভাবে তোমাকে কি করতে হবে, প্রিপারেশনটাকে নিতে হবে, যে একটা কোয়েশ্চেন আমি করতেছি সেটাকে কত ভাবে মডিফাই করা যায়, কত রকম কোয়েশ্চেন সেখান থেকে দাঁড় করানো যায়, সেভাবে তোমাকে প্রিপারেশনটা নিতে হবে। বুঝতে পারছো, ক্লিয়ার। আচ্ছা, তানজিম লিখছো ক্লিয়ার। আচ্ছা, তো চলো আমরা সামনে অগ্রসর হই।
আচ্ছা, তো এরপরে বলছে নিচের কোন রোগটি লিথাল জিনের প্রভাবে সংঘটিত হয়? কোন জিন? লিথাল জিন। লিথাল জিন বা মারণ জিন। এখন দেখো এই কোয়েশ্চেন আমি বলছি কোন রোগটি হয়ে থাকে লিথাল জিনের কারণে। এখন এখান থেকে আরো কি কোয়েশ্চেন হতে পারে? লিথাল জিন এর আবিষ্কারক কে? কোয়েনো, তাই না? তাহলে লিথাল জিনের আবিষ্কারক কে? বিজ্ঞানী কোয়েনো। আচ্ছা, লিথাল জিন এর ক্ষেত্রে আমাদের জিনোটাইপ কত হয়? 2:1 হয়। ঠিক আছে, তাহলে এই লিথাল জিনটা এটা কার ব্যতিক্রম? এটা হচ্ছে মেন্ডেলিফের প্রথম সূত্রের যে ব্যতিক্রম, বিজ্ঞানী ম্যান্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। ঠিক আছে, আচ্ছা, তো এখান থেকে অনেক টাইপের কোশ্চেন হইতে পারে। তো এইভাবে আমাকে কি করতে হবে? নিজেকে ডেভেলপ করতে হবে, তাহলেই তুমি কি করতে পারবা? খুব ভালো একটা ফলাফল আনতে পারবা। আচ্ছা, তো এরপরে দেখি আমাদের কোয়েশ্চেনে চলে যাই। বলছে লিথাল জিনের প্রভাবে কোনটি হয়ে থাকে? আচ্ছা, আমরা জানি লাল সবুজ যে বর্ণান্ধতা আছে, এই যে দেখো লাল সবুজ বর্ণান্ধতা কোথা থেকে আসছে? ওই যে চারটা থেকে, তোমাকে যে বলছিলাম যে চারটা আছে আমাদের, ঠিক আছে, ওই চারটা থেকে আমাদের এখানে কোয়েশ্চেনটা আসছে। তাহলে এখানে দেখো এই লাল সবুজ বর্ণান্ধতা এটা কি? সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, তাহলে এটা লিথাল জিনের প্রভাবে নয়, এটা বাদ। তারপরে কি আছে? রাতকানা, রাতকানাও সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, এটাও না, বাদ। তারপরে কি আছে? ডুসেনি মাসকুলার ডিস্ট্রফি, এটা হচ্ছে ডিস্ট্রফিন নামক আমাদের প্রোটিনের যে ডিসঅর্ডার আছে এর ফলে হয়ে থাকে, তাহলে এটাও বাদ। তাহলে আমাদের এটা লিথাল জিনের কারণে হয়ে থাকে কি? থ্যালাসেমিয়া। লিথাল জিনের কারণে হয়ে থাকে কি? থ্যালাসেমিয়া হয়ে থাকে। ওকে, লিথাল জিনের কারণে কি হয়ে থাকে? থ্যালাসেমিয়া। হ্যাঁ, সবাই বি উত্তর দিচ্ছ, অ্যান্সার রাইট। অনেকে থ্যালাসেমিয়া লিখছো, শেখ আহমেদ লিখছো থ্যালাসেমিয়া, ফারজানা লিখছো বি। ঠিক আছে, তোমাদের উত্তর ঠিক আছে। আচ্ছা, তো চলো এখন আমরা সামনে অগ্রসর হই। আচ্ছা, এখন বলছি কি কোনটি সেক্স লিঙ্কড বৈশিষ্ট্য? আচ্ছা, কোনটি সেক্স লিঙ্কড বৈশিষ্ট্য? বর্ণান্ধতা, গাত্রবর্ণ, চোখের রং, সিস্টিক ফাইব্রোসিস। এই যে দেখো সিস্টিক ফাইব্রোসিস, এই সিস্টিক ফাইব্রোসিস কিসের কারণে হয়ে থাকে বলতো? লিথাল জিনের কারণে হয়ে থাকে। কার জন্য? লিথাল জিন। কার প্রভাবে হয়ে থাকে? লিথাল জিনের প্রভাবে হয়ে থাকে। এই অধ্যায় থেকে তোমার অবশ্যই কি থাকবে? অ্যাডমিশনে কোয়েশ্চেন থাকবে। তখন কোথা থেকে আসবে? হয় এই লিথাল জিন থেকে আসবে, ওই চারটা থেকে আসবে, নাহলে ব্লাড গ্রুপিং থেকে আসবে, না হলেই আমাদের সামনের যে অনুপাতগুলো আছে, ঠিক আছে, যেমন প্রোকট এভিস্টিসের অনুপাত কত, এগুলো থেকে আসবে কোশ্চেন। ওকে, আচ্ছা, এখন দেখো তাহলে এই যে গাত্রবর্ণ এগুলো না, এগুলো কিন্তু হচ্ছে আমাদের যে বিজ্ঞানী ম্যান্ডেল আছে, এই ম্যান্ডেলের ব্যতিক্রম থেকে আসছে। কিন্তু সেক্স লিঙ্ক ডিসঅর্ডার কোনটা? সেক্স লিঙ্ক ডিসঅর্ডার হচ্ছে আমাদের এই বর্ণান্ধতা। বর্ণান্ধতা হচ্ছে কি? আমাদের সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। ওকে, ক্লিয়ার সবার? আচ্ছা, তো সবাই যারা এখনো লাইভটা শেয়ার করো নাই, সবাই লাইভটাকে একটু শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরাও এতে দিয়ে উপকৃত হতে পারে। ঠিক আছে, বন্ধুরা যাতে উপকৃত হতে পারে, তোমরা লাইভটাকে শেয়ার করে দাও এবং শেয়ার করে কমেন্টে ডান লিখে দাও, তাহলে এই ক্লাসের যে পিডিএফটা আছে সেটা তোমরা ক্লাস শেষে পেয়ে যাবে। ঠিক আছে, যারা ডান লিখে দিবে তারা সকলেই ক্লাসের যে পিডিএফটা আছে সেটা পেয়ে যাবে। ঠিক আছে, সবাই একটু শেয়ার করে দিই, আমরা সবাই একটু কষ্ট করে লাইভটাকে শেয়ার করে ডান লিখে দিই। আচ্ছা, তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখে ফেলি। নেক্সট কোয়েশ্চেন কি বলতেছে যে জেনেটিক্স শব্দটি সর্বপ্রথম কে প্রবর্তন করেন? জেনেটিক্স কথাটি সর্বপ্রথম কে প্রবর্তন করেন? কে প্রবর্তন করেন? সবাই কমেন্ট করো, কে প্রবর্তন করেন? জেনেটিক্স কথাটি সর্বপ্রথম কে প্রবর্তন করেন? জেনেটিক্স কথাটি সর্বপ্রথম কে প্রবর্তন করেন? জেনেটিক্স কথাটি সর্বপ্রথম কে প্রবর্তন করেন? ম্যান্ডেল? তিনি তো না, ম্যান্ডেল তো না, তাই না? ম্যান্ডেলকে হচ্ছে তোমার কি বলা হয় এখানে? ম্যান্ডেল তো হচ্ছে আমাদের এই যে জিন তত্ত্বের জনক, তাই না? তো ম্যান্ডেল ম্যান্ডেল তো এখানে আসতেছে না। হিউগো দ্য ব্রিস এটা তো পরিবৃত্তি মতবাদ দিয়েছেন, তিনিও তো না, দুজনই বাদ। কার্ল করেন্সও না, তাহলে এখানে অ্যান্সার কি? উইলিয়াম ব্যাটসন। উইলিয়াম ব্যাটসন কি করছেন? উইলিয়াম ব্যাটসন হচ্ছে আমাদের জেনেটিক্স কথাই সর্বপ্রথম ব্যবহার করেছেন। জেনেটিক্স কথাই সর্বপ্রথম ব্যবহার করেছেন কে? উইলিয়াম ব্যাটসন। ওকে, আচ্ছা, এর সাথে সাথে তোমরা বলো তো বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি, সবাই কমেন্ট করো। বায়োটেকনোলজি এটা সর্বপ্রথম কে ব্যবহার করেছেন? বায়োটেকনোলজি সর্বপ্রথম কে ব্যবহার করেছেন? বায়োটেকনোলজি, বায়োটেকনোলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছেন বা প্রবর্তক কে? কেউ জানো না? বায়োটেকনোলজি এর প্রবর্তক কে? বায়োটেকনোলজি, আচ্ছা, কমেন্ট করতে থাকো, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই।
আচ্ছা, তো নেক্সট কোয়েশ্চেন কি বলতেছে যে প্রোকোট এপিস্টেসিস এর অনুপাত কত? আমরা দেখছিলাম এপিস্টেসিস দুই ধরনের, একটা হচ্ছে প্রোকোট এপিস্টেসিস আর একটা হচ্ছে কি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। তো দ্বৈত প্রচ্ছন্ন দ্বৈত প্রচ্ছন্ন দ্বৈত প্রচ্ছন্ন দ্বৈত প্রচ্ছন্নের ক্ষেত্রে অনুপাত কত ছিল? 9:7, তাই তো? 9:7। আর আমাদের যে প্রকট যে এপিস্টেসিস আছে প্রকট, তো প্রকটের ক্ষেত্রে কি হবে? প্রকট মানে কি বেশি, তার মানে এক সাইডে কি হবে? একটু বেশি হবে, একটু না অনেক বেশি হবে, 13:3 হবে, 13:3। তো দেখো 13:3 অপশন কোথায় আছে? এই যে 13:3, এটা হচ্ছে কি আমাদের আনসার। 9:7 এটা কোনটা হবে? এটা হচ্ছে আমাদের দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস এর ক্ষেত্রে হবে। ওকে, 2:1 কার? 2:1 হচ্ছে লিথাল জিনের। কার? লিথাল। এটা হচ্ছে লিথাল জিনের ক্ষেত্রে 2:1 হয়ে থাকে। ওকে, আর 3:1 কি? 3:1 হচ্ছে প্রথম যে সূত্র আছে, মেন্ডেলের যে প্রথম সূত্র আছে সেটার অনুপাত। ওকে, সবাই ক্লিয়ার? হ্যাঁ, কার্ল এরিকি, ফারজানা বলছে কার্ল এরিকি, ঠিক আছে। বায়োটেকনোলজি কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছেন কে? কার্ল এরিকি। কার্ল এরিকি, দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে জেনেটিক্স কে ব্যবহার করেছেন আর বায়োটেকনোলজি কে ব্যবহার করেছেন। আচ্ছা, চলে যাই আমরা, এটা বুঝতে পারছি। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। আচ্ছা, এর সাথে সাথে আরো কিছু যদি তুমি দেখে রাখো, যেখানে তোমার মেন্ডেলের যে প্রথম সূত্রের যে ব্যতিক্রমী অনুপাত সেটা কত? 1:2:1, 1:2:1। আচ্ছা, তো এরপরে দেখি আমরা, মেন্ডেল তার মটরশুটি গবেষণায় কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য, কত জোড়া বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে বলতো? কত জোড়া বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন? কত জোড়া বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন? 7 জোড়া বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছেন। এটা মুখস্থ, ডিরেক্ট মুখস্থ। কয় জোড়া? 7 জোড়া বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছেন। কয় জোড়া? 7 জোড়া। 7 জোড়া বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে মেন্ডেল তার মটরশুটি গবেষণাটা করেছিলেন। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, যে পরিপূরক জিন এর ফিনোটাইপিক অনুপাত কত? পরিপূরক জিন কার? পরিপূরক জিন এর ফিনোটাইপিক অনুপাত কত? আচ্ছা, পরিপূরক জিন এর ফিনোটাইপিক অনুপাতটা কত বলতো? সবাই একটু কমেন্ট করো, 13 এর অ্যান্সার কত হবে? 13 এর অ্যান্সার কত হবে? সবাই একটু কমেন্ট করো। পরিপূরক জিন এর ফিনোটাইপিক অনুপাত কত হবে? ফিনোটাইপিক অনুপাত কত হবে? পরিপূরক জিন এর ফিনোটাইপিক অনুপাত কত হবে? সবাই ফার্স্ট, 13 অ্যান্সার কত হবে? 13। শেখ আহমেদ বলছে 13D, শেখ আহমদ বলছে 13D। ফারজানা বলছে 9:7। হ্যাঁ, ঠিক আছে, তোমরা যারা অ্যান্সার দিচ্ছ 13D, অ্যান্সার রাইট। 13D 9:7, এটা হচ্ছে কি আমাদের সঠিক অনুপাত। পরিপূরক জিনের যে ফিনোটাইপিক অনুপাত সেটা কত? 9:7। আচ্ছা, দেখো আমরা এখন পর্যন্ত যতগুলো কোয়েশ্চেন দেখলাম সেগুলো সবগুলো কি ছিল? অনুপাত দিয়ে আসছে, তাই না? যে পরিপূরক জিনের ফিনোটাইপিক অনুপাত কত, বা দ্বৈত প্রচ্ছন্ন এক্ষেত্রে অনুপাত কত। এখন তোমাকে কোয়েশ্চেনটা যদি অনুপাত দিয়ে না করে, অনুপাত দিয়ে যদি না করে, তোমাকে যদি বলে যে নিচের কোনটি মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম, প্রথম সূত্রের ব্যতিক্রম কোনটি? তোমাকে এখানে 4টা অপশন দেওয়া থাকবে, একটা হচ্ছে পরিপূরক, একটা হচ্ছে কি লিথাল, ঠিক আছে, তারপরে কি বলবে? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, তারপরে কি আছে? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, তারপর হচ্ছে আমাদের কি প্রোকট এপিস্টেসিস। তো আমরা তাহলে এখান থেকে কি হবে? তাহলে যে লিথাল যে অপশনটা থাকবে, লিথাল, সেটাই কি আমাদের এই লিথাল যে অপশন, এটাই হচ্ছে আমাদের কি প্রথম সূত্রের ব্যতিক্রম, তাই না? তো এরকম তোমাকে কি করতে পারে, কোনটা প্রথম সূত্রের ব্যতিক্রম বা কোনটা ব্যতিক্রম নয়, এরকম কোয়েশ্চেনটা আসতে পারে, ঠিক আছে? তো এই প্যাটার্নেও কি করবো আমরা, অপশনটা যাতে আসলে দাগাতে পারি সেটাও একটু কি করবো, ধারণা রাখবো, ঠিক আছে? আচ্ছা, পিডিএফ কোথায় পাবো? ফাতেমা জিজ্ঞাসা করতেছো পিডিএফ কোথায় পাবো? পিডিএফটা ক্লাস শেষ হলেই তোমরা পেয়ে যাবে। যারা এই ক্লাসটাকে শেয়ার করে কমেন্টে ডান লিখে দিচ্ছ, তারা সবাই, যারা ডান লিখে দিচ্ছ শেয়ার করে, তারা এই ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে ক্লাস শেষে। ওকে, তো যারা এখনো শেয়ার করোনি তারা ক্লাসটাকে শেয়ার করে দিয়ে ডান লিখে দাও। আচ্ছা, এরপরে 14 নম্বর কোশ্চেন কি বলতেছে, মানব দেহে কোনটি সবচেয়ে শক্তিশালী ও দৃঢ় তরুণাস্থি? সবচেয়ে শক্তিশালী এবং দৃঢ় তরুণাস্থি কোনটা বলতো? সবচেয়ে শক্তিশালী এবং দৃঢ় তরুণাস্থি কোনটা? সবচেয়ে শক্তিশালী এবং দৃঢ় তরুণাস্থি কোনটি? সবচেয়ে শক্তিশালী এবং দৃঢ় তরুণাস্থি কোনটি? সবচেয়ে শক্তিশালী এবং দৃঢ় তরুণাস্থির নাম কি? ফাইব্রো কার্টিলেজ। নাম কি? ফাইব্রো কার্টিলেজ। এটা হচ্ছে সপ্তম অধ্যায়ের কোশ্চেন, সপ্তম অধ্যায়ের কোশ্চেন। ফাইব্রো কার্টিলেজ এটা হচ্ছে কি আমাদের দেহের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং দৃঢ় তরুণাস্থি। সবচেয়ে শক্তিশালী এবং দৃঢ় তরুণাস্থি হচ্ছে কি? ফাইব্রো
কার্টিলেজ, ফাইব্রো কার্টিলেজ। হ্যাঁ, অনেকেই অ্যান্সার দিয়েছো এ, তাদের সবার কোশ্চেনের অ্যান্সার কি সঠিক হয়েছে। তো চলো এরপরের কোশ্চেন আমরা দেখে ফেলি। বলছে কোন পেশি দেহের ভাঁজ করা অংশকে পুনঃ সোজা করতে সহায়তা করে? ভাঁজ করা অংশকে সোজা করতে সহায়তা করে কোনটি বলতো? ভাঁজ করতে সহায়তা করে কোনটি? ভাঁজ করতে সহায়তা করে কোনটি বলতো? ভাঁজ করতে সহায়তা করে হচ্ছে ফ্লেক্সর। ফ্লেক্সর হচ্ছে কি করে? ভাঁজ করতে সহায়তা করে, এবং এখানে কাজ করে কে? বাইসেপস। ঠিক আছে, তো এই যে ফ্লেক্সর হচ্ছে কি ভাঁজ করতে সহায়তা করে, কিন্তু আমাকে বলছে ভাঁজ করাকে পুনরায় সোজা করতে সহায়তা করে কে? তো ফ্লেক্সর এর বিপরীত হচ্ছে কি এক্সটেনসর, মানে দূরে সরিয়ে দিচ্ছি। ঠিক আছে, সম্প্রসারিত করা। তাহলে সোজা করতে সহায়তা করে কে? এই যে এক্সটেনসর। এক্সটেনসর যে পেশিটা আছে এটা কি করে? সোজা করতে সহায়তা করে। ওকে, আচ্ছা দুলাল রয় ডান লিখেছো তুমি, ইনশাল্লাহ পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, ক্লাস শেষে পিডিএফটা পেয়ে যাবে। আচ্ছা, তো বুঝতে পারছি আমরা এখানে। আচ্ছা, আর অ্যাবডাক্টর এবং অ্যাডাক্টর এই দুটো কি করে? অ্যাবডাক্টর যেটা আছে এটা হচ্ছে আমাদের কি করবে? এটা হচ্ছে আমাদের হাতকে সামনের দিকে উঠাতে সহায়তা করে, আর অ্যাডাক্টর যেটা আছে হাতকে পিছনের দিকে উঠাতে সহায়তা করে। ওকে, আচ্ছা, প্রত্যেকটা কাজ আমরা জেনে রাখলাম। তো এরপরে দেখো কি বলছে, মানুষের শ্বাসনালীতে কোন ধরনের তরুণাস্থি পাওয়া যায়? শ্বাসনালীতে কোন ধরনের তরুণাস্থি পাওয়া যায়? আচ্ছা, আমরা সপ্তম অধ্যায়ে দেখবো এই যে একটা তরুণাস্থির একটা পার্ট আছে। ঠিক আছে, একটা তরুণাস্থির পার্ট আছে এখানে, হায়ালিন তরুণাস্থি, তারপর হচ্ছে আমাদের কি শ্বেততন্তুময়, পিত্ততন্তুময়, ক্যালসিফাইড তরুণাস্থি মানগুলো দেওয়া আছে। ঠিক আছে, তোমার কাজ হবে কি, এই ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই এই অংশগুলোকে পড়ে ফেলা। আমি তোমাকে বারবার বলতেছি, আমি যে কোয়েশ্চেন গুলো পড়াচ্ছি এখান থেকে আসবে এমন কোনো কথা আমি তোমাকে বলতেছি না, কিন্তু আমি তোমাকে বলতেছি, আমি তোমাকে বেছে বেছে কোয়েশ্চেন এনে দিয়েছি যে এই টপিক গুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। শেষ মুহূর্তে এট দ্য লাস্ট মোমেন্ট তুমি এই টপিক গুলোকে ভালো মতো আয়ত্ত করবা, একবারে ভালো মতো, যাতে এখান থেকে একটা কোয়েশ্চেনও যদি আসে সেটাকে তুমি যাতে মিস না করো। ওকে, আচ্ছা, আমি আশা করবো বা আশা করছি তোমরা কি এই সবগুলো পড়েছো, কিন্তু তারপরও শেষ সময় এগুলো কি করবো? একটু রিভাইজ দিয়ে নিবো। একটু রিভাইজ দিয়ে নিবো। ওকে, আচ্ছা, তো আমরা দেখি সে তো আমাদের কি আছে এখানে, শ্বাসনালীতে কোন ধরনের তরুণাস্থি পাওয়া যায়? পিত্ততন্তুময় পাওয়া যায় হচ্ছে আমাদের যে বহিকর্ণের পিনা আছে, তা হচ্ছে ইউস্টেশিয়ান নালী, এগুলোতে পাওয়া যাচ্ছে পিত্ততন্তুময়। তার মানে এখানে পিত্ততন্তুময় অ্যান্সার হবে না। তারপর শ্বেততন্তুময় কোথায় পাওয়া যায়? দুই কশেরুকার মাঝে, টেন্ডন এবং লিগামেন্ট এর সঙ্গে পেশির যে জয়েন্ট আছে সেখানে পাওয়া যায়, তার মানে এটাও না। তারপর ক্যালসিফাইড কোথায় পাওয়া যায়? হিউমেরাস এবং আমাদের যেই ফিমার আছে এদের মস্তকে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এটাও না। তাহলে অ্যান্সার কি হবে? হায়ালিন বা শ্বেততন্তুময়। হায়ালিনের মধ্যে আমাদের কি পাওয়া যায়? এই আমাদের শ্বাসনালীতে হচ্ছে এই হায়ালিন তরুণাস্থি পাওয়া যায়। শ্বাসনালীতে আমাদের কি পাওয়া যায়? হায়ালিন তরুণাস্থি পাওয়া যায়। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি বলতেছে দেখো, অস্থি যে আবরণ দ্বারা আবৃত থাকে তার নাম কি? অস্থি এর আবরণ, তাহলে অস্থির আবরণের নাম কি? বলতো, অস্থির আবরণের নাম কি? অস্থির সাথেই মিল সম্পন্ন। অস্থির আবরণের নাম কি বলতো? অস্থির আবরণের নাম হচ্ছে পেরিঅস্ট্রিয়াম। পেরি মানে হচ্ছে আবৃত করে রাখা, আর অস্ট্রিয়াম হচ্ছে কি অস্থিকে আবৃত করে যে রাখে তা হচ্ছে পেরিঅস্ট্রিয়াম। পেরিকার্ডিয়াম কি? পেরিকার্ডিয়াম হচ্ছে আমাদের যে হৃৎপিণ্ডকে আবৃত করে থাকা যেই দ্বিস্তরী যে ঝিল্লি আছে তাকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াম। ঠিক আছে, আচ্ছা, আর পেরিকন্ড্রিয়াম যেটা আছে, এই পেরিকন্ড্রিয়াম হচ্ছে আমাদের কি বলতো, এটা কি? এটা হচ্ছে অস্থিকে আবৃত করে রাখে যে আবরণ, তার নাম হচ্ছে পেরিঅস্ট্রিয়াম। আর আমাদের যে তরুণাস্থিকে আবৃত করে রাখে, তরুণাস্থিকে আবৃত করে রাখে যেই আবরণ তার নাম হচ্ছে কি? পেরিকন্ড্রিয়াম। তরুণাস্থিকে আবৃত করে রাখে যেই আবরণ তার নাম হচ্ছে পেরিকন্ড্রিয়াম। আচ্ছা, সামনের দিকে আমরা অগ্রসর হই। হাঁটুর টুপি নামে পরিচিত। হাঁটুর টুপি, এই যে হাঁটুর মধ্যে একটু হাত দিয়ে দেখবা কি আছে? একটা গোল একটা আমার চাকতির মতো অংশ আছে, তাই না? তো এই যে আমাদের চাকতির মতো যে অস্থি আছে তার নাম কি বলতো? তাকে বলা হচ্ছে আমাদের কি? হাঁটুর টুপি। তো হাঁটুর টুপি বলা হচ্ছে কাকে বলতো? টিবিয়াকে না, টিবিয়া ফিবুলা তো হচ্ছে আমাদের পায়ের কি ফিমারের নিচে যে আমাদের দুইটা লম্বা লম্বা আছে সেগুলো হচ্ছে কি? একটা টিবিয়া, একটা হচ্ছে ফিবুলা। তার মানে এরা দুজন বাদ। গ্রিন স্টিক নামে কোনো অস্থি দেখছো? দেখো নাই, তাহলে এটাও বাদ।
তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে প্যাটেলা। যদি তুমি না জানো, না জানলেও এখানে তুমি করতে পারো, ইলিমিনেট করতে পারছো। টিবিয়া ফিবুলা এই দুটো হচ্ছে আমাদের পায়ের লম্বভাবে দাঁড়ায় আছে, যে ফিমারের নিচে যে অস্থিগুলো আছে সেগুলো। আর এই যে আমাদের জয়েন্টে আছে হচ্ছে প্যাটেলা, প্যাটেলা নামক অস্থি। এটা কি বলা হচ্ছে? হাঁটুর টুপি বলা হচ্ছে। এটা কি বলা হচ্ছে? হাঁটুর টুপি। আচ্ছা, হাঁটুর টুপি বলার পাশাপাশি এর একটা বিশেষ নাম আছে। এর একটা কি বিশেষ নাম আছে? একে কি বলা হয় বলতো? সিসাময়েড অস্থি। কি অস্থি বলতো? এটাকে কি বলা হয়? সিসাময়েড অস্থি। সিসাময়েড অস্থি। সিসাময়েড অস্থি বলা হয় কোনটিকে? প্যাটেলাকে বলা হয় সিসাময়েড অস্থি। প্যাটেলাকে কি বলা হয়? সিসাময়েড অস্থি বলা হয়। যারা ক্লাসটা শেয়ার করো নাই, ক্লাসটা একটু শেয়ার করে দাও কষ্ট করে। আচ্ছা, কোনটি মুখমণ্ডলীয় অস্থি? কোনটি মুখমণ্ডলীয় অস্থি? কোথাকার অস্থি? মুখমণ্ডলীয় অস্থি। আচ্ছা, ওই যে আমাদের অস্থির মধ্যে দেখো একটা চার্ট আছে, তাই না? অস্থি কোথাকার অস্থি, কোনগুলো কত জোড়ায় থাকে, না একটা করে থাকে, ঠিক আছে, পরিমাণ কতটি, এই পুরো চার্টটাকে একটু ভালো মতো আয়ত্ত করে নিবা। এখান থেকে আমাদের কি আসে? আমাদের এমসিকিউ আসে। ওকে, আচ্ছা, তো এই অধ্যায় থেকে আমরা দেখলাম কি এই চার্টটা কোথায় কোন অস্থি থাকে, এর সংখ্যা কত। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে আমরা দেখলাম যে ওই যে তরুণাস্থি যেগুলো আছে, যে 4 ধরনের তরুণাস্থি, কোথায় কোন ধরনের তরুণাস্থি পাওয়া যায় এটা। হ্যাঁ, তারপর হচ্ছে শেষের দিকে যে পেশি দেখলাম, যে অ্যাবডাক্টর অ্যাডাক্টর, কোন পেশিটা কি কাজ করে, এটা এই পার্টটুকু আমরা একটু দেখে ফেলবো। ওকে, আচ্ছা, তো মুখমণ্ডলীয় অস্থি কোনটা? মুখমণ্ডলীয় অস্থি, এই যে সবাই দেখো ক নাম্বার কোশ্চেনটা পড়লেই তোমার মনে, ক নাম্বার অপশনটা পড়লেই মনে হবে কি ফ্রন্টাল। ফ্রন্টাল মানে আমরা বুঝাইতাম আগে কপালকে বুঝাইতাম, তাই না? তো কপাল বুঝাইলে কি হচ্ছে আমাদের? এটা মুখের মধ্যে মনে হচ্ছে, কিন্তু আসলে কি নাই, ফ্রন্টাল হচ্ছে আমাদের যে আমাদের করটি যে অংশটা আছে, করটিকা, ওই করটিকার একটা অস্থি। তাহলে এটা কি না? এটা হচ্ছে আমাদের মুখমণ্ডলীয় অস্থি না? আর স্ক্যাপুলা তো আমরা জানি এটা কোথায় থাকে, এই যে আমাদের পিঠের দিকে থাকে। আর স্টার্নাম, এটা তো হচ্ছে আমাদের বক্ষ দেশে থাকে পাঁজরের সঙ্গে। তো এই ভোমারটা হচ্ছে কি আমাদের মেইন অ্যান্সার। ভোমার হচ্ছে কি আমাদের মুখমণ্ডলীয় অস্থি, এবং এটা হচ্ছে একটা বেজোড় অস্থি। মুখমণ্ডলীয় ম্যাক্সিমাম অস্থি কি জোড়ায় থাকে। এই যে ভোমার যেটা আছে এটা কি বেজোড়া ভোমার। আরেকটা আছে কি ম্যান্ডিবল, এই যে নিচের চোয়ালটা, নিম্ন চোয়াল, এটা কোনো জয়েন্ট নাই, এটা হচ্ছে কি একটা সিঙ্গেল থাকে। তো ভোমার এবং ম্যান্ডিবল হচ্ছে কি একটা থাকে, একটা করে থাকে। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো এরপরে আমরা চলে যাই। আচ্ছা, এরপরে আমাদের কোশ্চেন কি বলছে? মানবদেহের কোটিদেশীয় অঞ্চলে কতটি কশেরুকা পাওয়া যায়? কোটিদেশীয় অঞ্চল, কোটিদেশীয় অঞ্চল, কোটিদেশীয় অঞ্চল বলতে কি বোঝাচ্ছে এখানে বলতো? কোটিদেশীয় অঞ্চল বলতে কোনটাকে বোঝাচ্ছে? ল্যাম্বার, তাই না? লাম্বারটাকে বোঝাচ্ছে হচ্ছে কোটিদেশীয় অঞ্চল। তো এই কোটিদেশীয় অঞ্চলে কতটি কশেরুকা পাওয়া যায় বলতো? 4টি, 5টি, 7টি, 12টি? কয়টি? কয়টি পাওয়া যায়? সার্ভাইকেল, সার্ভাইকেলে পাওয়া যাচ্ছে 7টি, সার্ভাইকেলে 7টি। তারপরে হচ্ছে আমাদের থোরাসিক, থোরাসিকে পাওয়া যাচ্ছে কতটি? 12টি। লাম্বার, ল্যাম্বারে পাওয়া যাচ্ছে কয়টি? ল্যাম্বারে পাওয়া যাচ্ছে আমাদের 5টি। কয়টি? 5টি। তো ল্যাম্বার বা পরিদেশীয়তে পাওয়া যাচ্ছে কয়টি? 5টি। কতটি পাওয়া যায়? 5টি কশেরুকা পাওয়া যায়। কতটি কশেরুকা পাওয়া যায়? 5টি কশেরুকা পাওয়া যায়। 5টি। কয়টি? 5টি। হ্যাঁ, তানজিম অ্যান্সার দিয়েছো 5টি, তানজিম অ্যান্সার দিয়েছিল হচ্ছে 5টি। তো তোমার উত্তর সঠিক। তোমার উত্তর কি সঠিক? আচ্ছা, এই কোশ্চেন মানে আমার আচ্ছা, এরপরে দেখো কি বলছে? মানবদেহের সার্ভাইকেল কশেরুকা কয়টি? এই যে কিছুক্ষণ আগে দেখে আসলাম, সার্ভাইকেল কশেরুকা কয়টা ছিল? সার্ভাইকেল কতটুকু ছিল? সার্ভাইকেল ছিল 7টি। সার্ভাইকেল 7টি, সার্ভাইকেল 7টি। এই যে আমাদের গ্রীবা, এই যে আমাদের যে ঘাড় আছে, সার্ভাইকেল বা গ্রীবা দেশীয়, ঠিক আছে, এটা হচ্ছে গ্রীবা বা আমাদের ঘাড়ের দিকে যে অংশ আছে, এখান থেকে কয়টি? 7টি। থোরাসিক মানে বক্ষ দেশীয় থাকে কয়টি? 12টি। আচ্ছা, ওকে, আচ্ছা, ঠিক আছে। তো চলো এরপরে কি বলতেছে দেখো, যে চোখের উপরে অবস্থিত সাইনাসকে কি বলা হয়? আমাদের টোটাল কয় জোড়া সাইনাস থাকে? টোটাল 4 জোড়া সাইনাস থাকে। টোটাল 4 জোড়া সাইনাস থাকে। 2 জোড়া হচ্ছে আমাদের চোখের দিকে, ঠিক আছে, 2 জোড়া চোখের দিকে, 1 জোড়া হচ্ছে আমাদের গালের দিকে, এবং একটা থাকে হচ্ছে কি এই যে কপালে, চোখের উপরের অংশ, চোখের উপরের অংশে। চোখের উপরে যেটা থাকে এটাকে বলা হয় ফ্রন্টাল, ঠিক আছে, কি বলা হয় এটাকে? ফ্রন্টাল, ফ্রন্টাল সাইনাস। তো এটা হচ্ছে আমাদের ঘ হচ্ছে অ্যান্সার। ফ্রন্টাল সাইনাসের ঘ হচ্ছে আমাদের অ্যান্সার। ঘ হচ্ছে আমাদের কি সঠিক অ্যান্সার। ঘ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ফ্রন্টাল সাইনাস, ঠিক আছে, ফ্রন্টাল সাইনাস, ফ্রন্টাল সাইনাস। আচ্ছা,
আচ্ছা, এরপরে দেখো কি বলছে, বিশ্রামরত সময়ে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি মিনিটে কতবার নিঃশ্বাস ঘটে, একজন পূর্ণবয়স্কের ক্ষেত্রে কতবার নিঃশ্বাস ঘটে বলতো? 14 থেকে 18, 10 থেকে 12, 21 থেকে 24, 19 থেকে 20, কতবার বলতো? এটা হচ্ছে আমাদের এই পঞ্চম অধ্যায়ের কোশ্চেন। কোন অধ্যায়? পঞ্চম অধ্যায়ের কোশ্চেনে এখানে কি বলছে, এই যে 14 থেকে 18 বার। 14 থেকে 18 বার হচ্ছে একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে। কি 14 থেকে 18 বার। 14 থেকে 18 বার হচ্ছে পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে 14 থেকে 18 বার। আর শিশুর ক্ষেত্রে কতবার বলতো? শিশু বা সদ্য ভূমিষ্ঠ যে শিশু আছে তার ক্ষেত্রে কতবার? 40 বার। 40 বার। ওকে, শিশুর ক্ষেত্রে হচ্ছে 40 বার এবং পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে 14 থেকে 18 বার। পূর্ণবয়স্কের ক্ষেত্রে 14 থেকে 18 বার আর শিশুর ক্ষেত্রে 40 বার। শিশুর ক্ষেত্রে কয়বার? 40 বার। শিশুর ক্ষেত্রে কয়বার? 40 বার। আচ্ছা, তারপরে কোশ্চেন কি বলতেছে যে রক্তে কার্বন ডাই অক্সাইডের শতকরা কত ভাগ বাইকার্বনেট রূপে, বাইকার্বনেট রূপে প্রবাহিত হয়ে থাকে? রক্তের মধ্যে কার্বন ডাই অক্সাইডের শতকরা কত ভাগ বাইকার্বনেট রূপে প্রবাহিত হয়? তো আমরা দেখছি যে কার্বন ডাই অক্সাইড বেশ কয়েকটা রূপে প্রবাহিত হয়ে থাকে, তার মধ্যে একটা রূপ হচ্ছে বাইকার্বনেট, এবং এই বাইকার্বনেট রূপে সবচেয়ে বেশি, বাইকার্বনেট রূপে কি সবচেয়ে বেশি বাইকার্বনেট রূপে সবচেয়ে বেশি পরিবাহিত হয়ে থাকে। এবং তা প্রায় 65%। কত পার্সেন্ট? 65%। ঠিক আছে, 65%। তাহলে দেখো অপশনে 65 কোথায়? গ। তাহলে অ্যান্সার কি হবে? গ, 65%। বুঝতে পারছি? এই ফারজানা বলতেছো 75 না 65। ঠিক আছে, 65% হচ্ছে আমাদের কি, 65% হচ্ছে বাইকার্বনেট রূপে প্রবাহিত হয়ে থাকে, এবং এটাই হচ্ছে কি সর্বোচ্চ পরিমাণ। ঠিক আছে, ওকে, সবাই বুঝতে পারছি? এখন তোমাকে যদি কোশ্চেনটা এইভাবে করা হয় যে কত পার্সেন্ট যদি জিজ্ঞেস না করে তোমাকে বলা হয় যে কার্বন ডাই অক্সাইড সবচেয়ে বেশি প্রবাহিত হয় কি রূপে সবচেয়ে বেশি প্রবাহিত হয় বলতো? বাইকার্বনেট রূপে। কি রূপে? বাইকার্বনেট রূপে। ওকে, ঠিক আছে। তো এরপরে কোশ্চেন কি বলতেছে, ডান ফুসফুস কয়টি লোবে বিভক্ত? কোন ফুসফুস? ডান ফুসফুস। আমরা জানি ফুসফুসকে দুইটা ভাগে ভাগ করা যায়, দুইটা আছে তাই না? একটা হচ্ছে ডান ফুসফুস, একটা বাম ফুসফুস। ডান ফুসফুস কি আকারে বড়, এবং এখানে লোবিউল আমরা জানি একটা আছে কি 8টা লোবিউল, একটা আছে 10টা লোবিউল। তাহলে কার ক্ষেত্রে বেশি হবে বলতো? যেটা বড়, তাই না? ডান ফুসফুস আমাদের বড়, তাই এর লোবিউল সংখ্যা কি হবে? বেশি হবে। তাহলে এখানে 8 এবং 10 এই দুইটার মধ্যে অ্যান্সার হবে, এই দুইটা তো আগেই বাদ। তাহলে এখান থেকে অ্যান্সার কোনটা হবে বলতো? যেটা বড়, ডান ফুসফুস বড়, তাহলে সংখ্যাও কি হবে? বড়। 10টি। কতটি? 10টি লোবিউলে ভাগ করা যায়। কয়টি লোবিউলে ভাগ করা যায়? 10টি লোবিউলে ভাগ করা যায়। আচ্ছা, হ্যাঁ, যারা ভুল করতেছো, ভুল করাটা দোষের না, হয়তোবা কি কোনোভাবে ভুলে বা তোমার জানাটাই ভুল ছিল, তুমি কি করবা? সেই জিনিসটাকে আয়ত্ত করে ফেলবা। এটা ভুলটাকে ভুল রেখে দিবা না, ভুলটাকে সংশোধন করে সঠিকটা আয়ত্ত করে নিবা। কে বলতে পারে যে তোমার এইটাই পরীক্ষার মধ্যে আসবে না? বা কে বলতে পারে আমি যে তোমাকে বলতেছি যে এই টপিকটা পড়ে যাও, এই টপিকটা থেকে কোশ্চেন আসতে পারে? কে বলতে পারে যে এই টপিকটা থেকে তোমার কোশ্চেন আসবে না? আসতেই তো পারে, তাই না? তো আমি যেভাবে বলতেছি একটু চেষ্টা করো ওইভাবে তোমার কি করার, পড়াটাকে আয়ত্ত করে ফেলা। ঠিক আছে, আচ্ছা, তো চলো এরপরে কোশ্চেনটা আমরা একটু দেখে ফেলি। আবারও বলতেছি, আজকের ক্লাসের কিন্তু উদ্দেশ্য এটা নয় যে তোমাকে এই কোশ্চেন গুলো থেকেই যে কোনো একটা কোশ্চেন আসবে এটা তোমাকে বলা নয়। ঠিক আছে, আমি তোমাকে এই ক্লাসটা আমি কেন নিচ্ছি, এই ক্লাসটা নেওয়ার আমার উদ্দেশ্য, মোটিভ কি? মোটিভ হচ্ছে একটা অধ্যায়ের ইম্পর্টেন্ট অংশটাকে তোমার কাছে আইডেন্টিফাই করে দেওয়া, যে এই অংশটা ইম্পর্টেন্ট, তুমি শেষ সময় এই অংশটা দেখে যাবা, এবং এই যে কোশ্চেনটা আমি তোমাকে সলভ করে দিচ্ছি, আমি দেখবা কিছু কোশ্চেনে তোমাকে সলভ করে দেওয়ার সময় তোমাকে বলে দিচ্ছি যে এই কোশ্চেনটা অল্টারনেটিভ ভাবে এইভাবে আসতে পারে বা ওইভাবে আসতে পারে। ঠিক আছে, এই যে তোমাকে প্যাটার্নটা বলে দিচ্ছি, দেখবা কোনো না কোনো সময় দেখবা এই প্যাটার্নে কি হচ্ছে, তোমার কোশ্চেনটা চেঞ্জ করে আসতেছে, তখন তোমার রিলেট করতে পারবা যে আজকের এই ক্লাসের মর্মটা কি। ঠিক আছে, অনেকেই ভাবতেছো যে এই ক্লাসে আমরা তো এই কোশ্চেন গুলো অ্যান্সার তো আমরা পারি মোটামুটি। ঠিক আছে, তো এই ক্লাসটা আমাদের করার লাভ কি? লাভ হচ্ছে তোমার এই যে তুমি যে পোর্শনটা জানতে পারতেছো যে এগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট টপিক, এবং এই কোশ্চেনটাকে একটু এইভাবেও আমরা রিঅ্যারেঞ্জ করে আসতে পারে।
ঠিক আছে, আসা যায়। তো এইভাবে তোমার এই ধারণাটা যাতে তোমার মধ্যে থাকে, হঠাৎ করে যেন কোশ্চেনটা দেখে তুমি আকাশ থেকে না পড়ো, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, ফুসফুসের কার্যকারী একক কোনটি? ফুসফুসের কার্যকারী একক হচ্ছে অ্যালভিওলাস। অ্যালভিওলাসকে বলা হয় কি? ফুসফুসের কার্যকারী একক। ফুসফুসের কার্যকারী একক কি? অ্যালভিওলাস। এই অ্যালভিওলাসের আরেকটা বিশেষ কাজ আছে। এ কি করে? এই ফুসফুসের অ্যালভিওলাস হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে, ঠিক আছে। অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে কোথায়? এন্ড কোশ্চেনটা যদি এইভাবে আসে যে ফুসফুসের কার্যকারী একক অ্যালভিওলাস না বলে তোমাকে যদি বলে যে ফুসফুসে ফুসফুসের কোন অংশে বা ফুসফুসে কোথায় কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের গ্যাসীয় বিনিময় ঘটে, কোথায়? অ্যালভিওলাসে এই গ্যাসীয় বিনিময়টা সংঘটিত হয়ে থাকে। অ্যালভিওলাসে কি হয়? গ্যাসীয় বিনিময়টা সংঘটিত হয়ে থাকে। ওকে, লাইভটা সবাই একটু শেয়ার করে দাও, লাইভটা সবাই শেয়ার করে দাও, তোমার বন্ধুরা যাতে এটাতে উপকৃত হতে পারে, ঠিক আছে। লাইভটা একটু শেয়ার করে দাও, যারা শেয়ার করো নাই শেয়ার করে শেয়ার ডান লিখে দাও। ওকে, শেয়ার ডান লিখে দাও। এরপরে দেখো বলছে কি, প্লিউরা কি? প্লিউরা জিনিসটা কি? প্লিউরা হচ্ছে একটা দ্বিস্তরী আবরণ। প্লিউরা কি? একটা দ্বিস্তরী আবরণ। এবং এটা কিসের আবরণ বলতো? এটা হচ্ছে আমাদের ফুসফুসের আবরণ। কিসের আবরণ? ফুসফুসের আবরণ। তো কোথায় আছে অপশন? ফুসফুসের দ্বিস্তরী পর্দা। ফুসফুসের দ্বিস্তরী পর্দা, এই প্লিউরা হচ্ছে কি? ফুসফুসের দ্বিস্তরী পর্দা। হৃৎপিণ্ডের তো না, কারণ আমরা হৃৎপিণ্ডের পর্দার নাম কি? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম, এটা হচ্ছে হৃৎপিণ্ডের পর্দা। ওকে, আর ব্যবধায়ক কি? নেজাল ব্যবধায়ক কি? নেজাল সেপ্টাম, এটা হচ্ছে কি? নাসারন্ধ্রের ব্যবধায়ক। ওকে, এটা বাদ। এখন কি বলতেছে এরপরে কোশ্চেন, ফুসফুস হতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করে। আচ্ছা, তাহলে আমাদের এটা হৃৎপিণ্ড থেকে একটা কোশ্চেন আসছে। সেই কোশ্চেনে কি বলতেছে যে ফুসফুস হতে, কোথা হতে? ফুসফুস হতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করে কোন অংশটা? হৃৎপিণ্ডের কোন অংশ? হৃৎপিণ্ড যদি আমরা এখানে একটা বক্স আকারে দেখি, তাহলে এখানে আছে কি? এটা এই দুইটা হচ্ছে অলিন্দ, এটা হচ্ছে কি? নিলয় বা ভেন্ট্রিকল, ঠিক আছে। তো এই যে অলিন্দ এবং নিলয়, ঠিক আছে, এই যে অলিন্দ, ডান অলিন্দ বাম অলিন্দ, ডান নিলয় বাম নিলয়। তো এর মধ্যে এই যে ডান নিলয় যেটা আছে, ডান নিলয় কি করে? ফুসফুসে রক্ত প্রেরণ করে, ফুসফুসে রক্ত প্রেরণ করে। আর এই ফুসফুস হতে যে রক্তটা আসে, এটা কে গ্রহণ করে বলতো? গ্রহণ করে কে? গ্রহণ করে হচ্ছে বাম অলিন্দ। বাম অলিন্দ গ্রহণ করে। দেখো আমরা বাম অলিন্দ কোথায় আছে? এই বাম অলিন্দ, এটাই হচ্ছে আমাদের কি আনসার, ঠিক আছে। এটাই কি আমাদের আনসার। এই কোশ্চেনটা যদি তোমার এইভাবে না দিয়ে, এই কোশ্চেনটা যদি তোমাকে এইভাবে না দিয়ে একটু চেঞ্জ করে দিত, কিভাবে দিতে বলতো? তোমাকে যদি বলতো যে ফুসফুসে ফুসফুসে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত প্রেরণ করে কে? ফুসফুসে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত প্রেরণ করে কে? কে প্রেরণ করে? প্রেরণ করে হচ্ছে এই যে ডান নিলয়, ডান নিলয় প্রেরণ করে। ওকে, বুঝতে পারছি কোশ্চেনটা কিভাবে ঘোরানো যায়। ওকে, একটু আইডিয়া রাখি বিষয়টা। সামনে অগ্রসর হই। সামনে কি বলতেছে আমাদেরকে দেখো, বলতেছে ওপেন হার্ট সার্জারি কত প্রকার হয়ে থাকে? ওপেন হার্ট সার্জারি কত প্রকার হয়ে থাকে? একটা সংখ্যামূলক একটা কোয়েশ্চেন আসছে, ঠিক আছে, সংখ্যামূলক কোয়েশ্চেন। কি বলতেছে যে ওপেন হার্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারি কত প্রকারের হয়ে থাকে? ওপেন হার্ট সার্জারি কত প্রকার হয়ে থাকে বলতো? ওপেন হার্ট সার্জারি আমরা পড়ছিলাম অন পাম্প ওপেন হার্ট সার্জারি, অফ পাম্প, আর একটা আছে রোবট সহযোগী। অন পাম্প, অফ পাম্প এবং রোবট সহযোগী। এবং রোবট সহযোগী যেটা আছে এটা কি? সবচেয়ে নিখুঁত এবং নির্ভুল, সবচেয়ে নিখুঁত এবং নির্ভুল বা নিরাপদ, ঠিক আছে। অন পাম্প, অফ পাম্প এবং রোবট সহযোগী, তাহলে হচ্ছে তিন ধরনের, আমরা তিন প্রকারের আমরা কি দেখলাম? ওপেন হার্ট সার্জারি দেখতে পারলাম। তাহলে ওপেন হার্ট সার্জারি কত প্রকার? তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। হ্যাঁ, 29-এর এ, 29-এর এ, ঠিক আছে। শেখ আহমেদ সঠিক উত্তর, সিনহা সঠিক উত্তর। ওকে, অনেকেই সঠিক উত্তর দিচ্ছ, ঠিক আছে, সবাই সঠিক উত্তর দিচ্ছ। তিনের এ, তিন প্রকার। ওকে, এরপরে কি বলছে দেখো, হৃদযন্ত্রের রোগ নির্ণয়ের প্রাথমিক পরীক্ষা, মানে হৃৎপিণ্ডের যে প্রাথমিক যে পরীক্ষা সেটা কি বলতো? দেখো, তোমার যদি বাসায় যদি কেউ থাকে কি হার্টের সমস্যা আছে, তাহলে ডাক্তারের কাছে গেলেই সবার প্রথমে কি দিবে? একটা চিকিৎসা দিবে, তার নাম হচ্ছে, তার নাম কি বলতো? এনজিওগ্রাম, লিপিড প্রোফাইল, ইসিজি, ইটিটি। কোন চিকিৎসাটা করতে বলবো তোমাকে বলতো? কোন টেস্টটা করতে দিবে? প্রথমেই দেখবে তোমাকে ইসিজি করতে দিছে। কি করতে দিছে? ইসিজি। কারণ কি? এই ইসিজি দ্বারাই তোমার বোঝা যায় যে আমাদের হার্টের বর্তমানে অবস্থাটা কি, প্রাথমিক যে অবস্থা সেটা কি, ঠিক আছে। তো প্রাথমিক অবস্থা বোঝা যায় কি? ইসিজি দ্বারা, ইসিজি দ্বারা। তো এই পোর্শনে দেখবা আরো কয়েকটা কোয়েশ্চেন আছে, যেমন হচ্ছে হার্ট ফেইলিউর, হার্ট ফেইলিউর,
তো হার্ট ফেলিউর, এই হার্ট ফেলিউরটা আইডেন্টিফাই করা কি দ্বারা? বিএনপি দ্বারা। বিএনপি দ্বারা, বিএনপি দ্বারা কি করা যায়? হার্ট ফেলিউর এটা শনাক্ত করা যায়। ধরো বিএনপি ফেল করছে, বিএনপি কি করছে? ফেল করছে। হার্ট ফেলিউর আইডেন্টিফাই করা যাচ্ছে বিএনপি দ্বারা। তারপর হচ্ছে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক হয় কিসের মাধ্যমে বলতো? হার্ট অ্যাটাকটা আইডেন্টিফাই করা যায় ট্রোপোনিয়ন আই, ট্রোপোনিয়ন আই বা ট্রোপোনিয়ন ওয়ান এর মাধ্যমে কি করা যায়? ট্রোপোনিয়ন ওয়ানের মাধ্যমে হচ্ছে আমাদের আইডেন্টিফাই করা যায় হার্ট অ্যাটাকটা। ওকে, হার্ট অ্যাটাক আইডেন্টিফাই করা যায় কি দ্বারা? ট্রোপোনিয়ন ওয়ান দ্বারা। ইটিটি দ্বারা কি করা যায়? এটা হচ্ছে কর্মদক্ষতা, হার্টের কর্মদক্ষতা। হার্টের যে কর্মদক্ষতা আছে এটা নির্ণয় করা যাচ্ছে ইটিটি দ্বারা। ইটিটি দ্বারা হচ্ছে কর্মদক্ষতা নির্ণয় করা যায়। আর এই এনজিওগ্রাম দ্বারা কি করা যায়? রক্তনালীর ব্লক নির্ণয় করা যায়। ঠিক আছে, যে কোনো জায়গায় ব্লক আছে কিনা সেই ব্লকটাকে নির্ণয় করা যাচ্ছে এনজিওগ্রাম দ্বারা। ওকে, আচ্ছা, তো আশা করছি বুঝতে পারছো বিষয়টা। তো সামনের দিকে অগ্রসর হই। সবাই একটু বন্ধুদের মেনশন দিয়ে দিই, সবাই একটু ক্লাসে বন্ধুদেরকে মেনশন করে দিই এবং আমাদের কি ক্লাসটাকে শেয়ার করে দিই, শেয়ারটাকে ডান লিখে দিই। ঠিক আছে, তাহলে এতে করে তোমার বন্ধুরাও কি হবে? এই ক্লাসটা করে উপকৃত হতে পারবে। আচ্ছা, তো সাইনোঅ্যাট্রিয়াল নোড হৃৎপিণ্ডে কোথায় অবস্থান করে? সাইনোঅ্যাট্রিয়াল বা স্যান। ঠিক আছে, সাইনোঅ্যাট্রিয়াল বা স্যান যেটাকে বলা হয় কি? প্রাকৃতিক পেসমেকার বলা হয়। প্রাকৃতিক পেসমেকার বলা হয়। এখান থেকে কি হয়? হৃদবিভবের তৈরি হয়। এখান থেকে কি হয়? হৃদবিভবের সূচনা ঘটে। তো এই যে স্যান বা সাইনোঅ্যাট্রিয়াল নোড এটা কোথায় হৃৎপিণ্ডে কোথায় পাওয়া যায়? এটা বলতো হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে পাওয়া যায়? এটা হচ্ছে হৃৎপিণ্ডের, এই যে আমরা হৃৎপিণ্ড দেখছিলাম, এই হৃৎপিণ্ডের 4টা খণ্ডের মধ্যে এই যে সর্বপ্রথম খণ্ড, এই খণ্ডের উপরের দিকে পাওয়া যায়। তো প্রথম খণ্ডের নাম কি? প্রথম খণ্ডের নাম হচ্ছে ডান অলিন্দ বা ডান অ্যাট্রিয়াম। তো ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে, এটা হচ্ছে আমাদের আনসার। ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে, ক হচ্ছে আনসার। ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে। এই বাম অ্যাট্রিয়াম বলছে কে? একজন বলছো বাম অ্যাট্রিয়াম, বি বলছো, অ্যান্সার ভুল। ঠিক আছে, তানজিল, আরুবা, তাসনিম, তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে। আচ্ছা, তো এরপরে দেখি কি বলছে? হৃৎপিণ্ডে ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগস্থলে। কোথায়? ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগস্থলে যে কপাটিকা থাকে তার নাম কি? তার নাম হবে না, এখানে নাম হবে। ঠিক আছে, তার নাম কি? যে কপাটিকা থাকে তার নাম কি? ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে যে কপাটিকাটা থাকে, মানে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে যে কপাটিকা থাকে তার নাম কি বলতো? তার নাম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। তার নাম কি? ট্রাইকাসপিড। আর বাম অলিন্দ বাম নিলয়ের মধ্যে থাকে কি? বাইকাসপিড বা মাইট্রাল কপাটিকা। বাম অলিন্দ বা বাম নিলয়ের মধ্যে থাকে কি? মাইট্রাল বা বাইকাসপিড। এটা কি? বাম বামের মধ্যে থাকে কি? মাইট্রাল বা বাইকাসপিড। বাম বাইকাসপিড। ঠিক আছে, বাম বাইকাসপিড। আর ডানে থাকে কি? ট্রাইকাসপিড। পালমোনারি তো আমরা জানি, পালমোনারি কপাটিকা কোথা থাকে? পালমোনারি কপাটিকা কোথা থাকে? আমাদের ডান নিলয় আর কি পালমোনারি যে নালী আছে, ঠিক আছে, সেটার সংযোগস্থলে। আর অ্যাওর্টিকটা তো জানি আমরা, অ্যাওর্টার মধ্যে থাকে। ওকে, আচ্ছা, তো এরপরে দেখি এরপরে কোশ্চেন কি বলতেছে? এরপরে বলছে যে কোন বানানটি সঠিক? এই টাইপের কোশ্চেন এখন তোমাদের আসে না, সো এটা আমরা ঠিক করতে পারি। আচ্ছা, এরপরে কোশ্চেন কি বলতেছে দেখো, হৃদচক্র সম্পন্ন করতে ভেন্ট্রিকলের সিস্টল এবং ডায়াস্টলের স্থিতিকাল কত? কার ক্ষেত্রে? ভেন্ট্রিকলের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? ভেন্ট্রিকলের ক্ষেত্রে স্থিতিকাল কত? আমরা দেখছি অ্যাট্রিয়ামের ক্ষেত্রে কি হয়? অ্যাট্রিয়ামের ক্ষেত্রে সিস্টল হয় হচ্ছে কত? সিস্টল হয় 0.1 সেকেন্ড। আর ডায়াস্টল হয় কত? ডায়াস্টল হয় হচ্ছে 0.7 সেকেন্ড। আর ভেন্ট্রিকলের ক্ষেত্রে
ভেন্ট্রিকলের ক্ষেত্রে কি হয়? ভেন্ট্রিকলের ক্ষেত্রে একটু আমাদের ব্যতিক্রম ঘটে। ভেন্ট্রিকলের ক্ষেত্রে কি হয়ে যায়? সিস্টল। সিস্টল হয়ে যায় কত? সিস্টল হয়ে যায় 0.3 সেকেন্ড, আর ডায়াস্টল হয়ে যায় 0.5 সেকেন্ড। 0.5 সেকেন্ড। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 0.3 সেকেন্ড এবং 0.5 সেকেন্ড। 0.3 সেকেন্ড এবং 0.5 সেকেন্ড। তাহলে ক হচ্ছে আনসার। ক হচ্ছে আনসার 0.3 সেকেন্ড এবং 0.5 সেকেন্ড। হ্যাঁ, এই যে ভাইয়া আমরা 37 জন। হ্যাঁ, তোমরা 37 জন জেগে আছো, 37 জন অ্যাক্টিভ। দেখো, তোমরা যারা এত কষ্ট করে জেগে জেগে ক্লাসটা করতেছো এই রাতে, তোমরা অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ এর ফলাফল পাবা। এর ফলাফল অবশ্যই তোমরা পাবা, ঠিক আছে? তোমরা হতাশ হয়েও না, তোমরা লেগে থাকো, লেগে থাকো। ইনশাল্লাহ খুব শীঘ্রই ভালো ফলাফল পাবা, খুব শীঘ্রই তোমরা ভালো ফলাফল পাবা, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখন কি বলছে যে কোনটি রক্তনালী সংকোচন ঘটিয়ে রক্তপাতকে হ্রাস করে? রক্তনালীকে সংকোচন ঘটায় কে? হিস্টামিন? হিস্টামিন তো না। হিস্টামিন কি করে? হিস্টামিন কি করে বলতো? রোগ প্রতিরোধ ক্ষমতা, মানে হচ্ছে রোগ জীবাণুর পরিবর্তে কি করে? ফাইট করে। আচ্ছা, তারপরে হ্যাপারিন। হ্যাপারিনটা হচ্ছে আমাদের কি? রক্ত জমাট বাঁধাকে বন্ধ করে। এখানে হচ্ছে সেরোটোনিন, যেটা অংশ আছে সেরোটোনিন, এই সেরোটোনিন হচ্ছে কি করে? রক্তনালীর সংকোচন ঘটায় রক্তপাতকে হ্রাস করে। অ্যান্সার কি হবে? সেরোটোনিন। অ্যান্সার হবে সেরোটোনিন। হ্যাঁ, সবাই সঠিক উত্তর দিচ্ছ, সবাই সঠিক উত্তর দিচ্ছ। বি, হ্যাপারিন না। একজন হ্যাপারিন দিছ। হ্যাপারিন না, হ্যাপারিন ভুল। হ্যাপারিন না। হ্যাপারিন তো হচ্ছে আমাদের কি করে? হ্যাপারিন হচ্ছে আমাদের রক্ত জমাট বাঁধা থেকে বিরত রাখে, রক্ত জমাট বাঁধা থেকে বিরত রাখে। ওকে, আচ্ছা, তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কি বলতেছে যে রক্তরসে প্লাজমার পরিমাণ কত? এটা তো মুখস্থ, আমরা সবাই ভালো জানি। রক্তরসের যে প্লাজমা থাকে বা পানি, রক্তের মধ্যে পানির পরিমাণটা কি থাকে? বেশি থাকে, তাই না? তো রক্তরসে বা প্লাজমায়, যে রক্তরসে বা প্লাজমার মধ্যে, এই প্লাজমার মধ্যে পানির পরিমাণ কতটুকু? প্লাজমার মানে কি? জলীয় অংশ, এটা পানি সবচেয়ে বেশি। তাহলে এখানে পানির পরিমাণ কত হবে? সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি কত আছে? সবচেয়ে বেশি 90 থেকে 92। অ্যান্সার হচ্ছে 90 থেকে 92%। 90 থেকে 92%। ওকে, হ্যাঁ, 36 ডি। আতিয়া সঠিক উত্তর দিয়েছো। শেখ আহমেদ সঠিক উত্তর। আসমি সঠিক উত্তর। হ্যাঁ হ্যাঁ, আসমি সঠিক উত্তর দাও নাই। আসমি সঠিক উত্তর দাও না। এখানে আসমি ভুল কাজ, ভুল কি করছো? আসমি ভাবছো হচ্ছে রক্তের মধ্যে জলীয় অঙ্গ, রক্তের মধ্যে পানির পরিমাণ জিজ্ঞাসা করে নাই। রক্তের মধ্যে পানির পরিমাণ জিজ্ঞাসা করে নাই। এই যে জিনিসটা ভুল করতেছো, রক্তের মধ্যে কিন্তু জিজ্ঞাসা করে নাই, তোমাকে বলছে রক্ত রসে বা প্লাজমার মধ্যে কত পার্সেন্ট। রক্ত রস বা প্লাজমার মধ্যে। এই জায়গায় ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করবে? খুব সহজ কোয়েশ্চেন, খুব সহজ কোয়েশ্চেন ভেবে, খুব সহজ কোয়েশ্চেন ভেবে কি করবে? খুব সহজ কোয়েশ্চেন ভেবে এই ক অ্যান্সার দাগায় দিয়ে আসবে। 50-60%, ঠিক আছে? এটা কিন্তু রক্তের মধ্যে বলে নাই, ভালো করে দেখতে হবে। রক্তের মধ্যে বলে নাই, বলছে হচ্ছে রক্ত রসের মধ্যে, রক্ত রসের মধ্যে। আচ্ছা, তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা। একটু মনে রাখবা, ঠিক আছে? একটু খেয়াল করবা, একটু বেশি না। কোয়েশ্চেনটা পড়তে কত সেকেন্ড সময় লাগবে? হাইয়েস্ট হলে 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে? আচ্ছা, দেখো, হাইয়েস্ট হলে কি হবে? 10 সেকেন্ড সময় লাগবে তোমার এই কোয়েশ্চেনটাকে পড়তে। তো তুমি একটু কি করবা? একটু মনোযোগ সহকারে, একটু মনোযোগ সহকারে কোয়েশ্চেনটা পড়বা। দরকারে 5 সেকেন্ড আরো বেশি সময় দাও, সমস্যা নাই, কিন্তু ভুল পড়িও না, ঠিক আছে? ভুল পড়িও না। আচ্ছা, এরপরে দেখো কি বলছে। পূর্ণবয়স্ক মানুষের সমগ্র রক্তে লৌহের পরিমাণ কতটুকু? কতটুকু? লৌহের পরিমাণ কতটুকু? অরুবা তাসনিম মনে হয় একটু আহ চমকে উঠছো, ঠিক আছে? যে কি বলে ভাইয়া, 0.3 সেকেন্ড কিভাবে সময় লাগে? 3 সেকেন্ড সময় কিভাবে কোয়েশ্চেন পড়া যায়, তাই তো? 3 সেকেন্ডের সময় আসলে পড়া যায় না, এটা 10 সেকেন্ডের মতো লাগবে সময়টা, ঠিক আছে? এটা 10 সেকেন্ডের মতো সময়টা লাগবে। ওকে, আচ্ছা, তো এখন দেখো পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে সমগ্র দেহে লৌহের পরিমাণ কতটুকু? লৌহের পরিমাণ কতটুকু? হ্যাঁ, একজন আমাকে রেঞ্জটা বলে দিছো, একজন রেঞ্জটা আমাকে বলে দিছো, সেটা কত? 4 to 5 গ্রাম। 4 to 5 গ্রাম, ঠিক আছে? তো 4 to 5 গ্রামের অন্তর্ভুক্ত কোনটা বলো তো? এখান থেকে একটাও না। এই যে এখানে অপশনটা, এই অপশনটা ভুল উঠছে, ঠিক আছে? এই অপশনটা হবে কি? 4 গ্রাম হবে। কত গ্রাম? 4 গ্রাম। তাহলে এটা হচ্ছে কি? 4 গ্রাম। অ্যান্সার হবে এই ঘ, 4 গ্রাম। অ্যান্সার হবে কি? ঘ, 4 গ্রাম। অ্যান্সার ঘ, 4 গ্রাম, ঠিক আছে? অ্যান্সার ঘ, 4 গ্রাম, এটা হবে অ্যান্সার। 3 গ্রাম না, 4 গ্রাম হবে অ্যান্সার। আরুবা তাসনিম,
অ্যান্সার হবে 3 গ্রাম। অ্যান্সার হবে সরি, অ্যান্সার হবে কত? 4 গ্রাম, 3 গ্রাম না। আতিয়া সঠিক উত্তর 4 গ্রাম। আচ্ছা, তো এরপরে আমরা চলে যাই। এরপরে বলা হচ্ছে কি, রক্তে শ্বেত রক্তকণিকা সংখ্যা স্বাভাবিকের চেয়ে কমে গেলে কি হলে? কম থাকলে কার পরিমাণ? শ্বেত রক্তকণিকার পরিমাণ যদি কম থাকে তাহলে সেটাকে কি বলা হয় বলতো? আচ্ছা, বিতে 3 আছে, এটাকে 4 বানাই দিব। আচ্ছা, ধরে নাও না, যেহেতু আমার যেহেতু আমার কোয়েশ্চেনে ভুল, ধরো হয় বি অ্যান্সার নাহলে ডি অ্যান্সার, ঠিক আছে? যে যেটা দিচ্ছ ওইটাই অ্যান্সার সঠিক মনে করো। আচ্ছা, কিন্তু অ্যান্সার কিন্তু সঠিক কি হবে? 4 হবে, 3 হবে না, ঠিক আছে? ওইটা আবার কেউ ভুল বুঝো না। আচ্ছা, হ্যাঁ, বায়োলজি। হ্যাঁ, একজন বলছো বায়োলজি 25টা লাগাইতে 10 মিনিট সময় লাগবে। এটা সত্য কথা। বায়োলজি সবচেয়ে দ্রুত লাগানো যায়। আমি কি করতাম, আমার মেইন টার্গেট ছিল যে পরীক্ষার হলে ঢুকবো, সর্বপ্রথম শুরুই করবো আমি বায়োলজি দিয়ে। সর্বপ্রথম শুরু করবো কি দিয়ে? বায়োলজি দিয়ে। কেন? কারণ বায়োলজি দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ পারি, এবং এটা দিয়ে দাগাইতে কি হবে, 25টা কোয়েশ্চেন আমি 10 মিনিটে দাগাই শেষ করে দিতে পারবো, এবং বাকি যে সময়টা থাকবে সেটা আমি অন্য সাবজেক্টে দিতে পারবো, তাই তো? এটাই হচ্ছে কি মেইন স্ট্র্যাটেজি। পরীক্ষার হলে স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে। সব পেরেও কিন্তু অনেকে চান্স পায় না, আবার অনেকে দেখবা মোটামুটি পেরেও চান্স পেয়ে যায়, ঠিক আছে? স্ট্র্যাটেজিটা কিন্তু অনেক বড় কিছু, ঠিক আছে? একটু আমরা খেয়াল রাখবো বিষয়গুলোকে। আচ্ছা, তো দেখো, শ্বেত রক্তকণিকার যদি পরিমাণ স্বাভাবিকের চেয়ে কমে যায়, স্বাভাবিকের চেয়ে যদি কমে যায় তাহলে সেটাকে কি বলা হয়? সেটাকে কি বলা হয় বলতো? লিউকেমিয়া, লিউকোপেনিয়া, নাকি লিউকোসাইটোসিস বা লিউকোসাইটোমিয়া, ঠিক আছে? এটা কি বলা হয় বলতো? লিউকোসাইটোসিস, লিউকোসাইটেমিয়া। কোনটা বলা হয়? লিউকোসাইটোসিস মানে হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা তৈরি হওয়ার যে প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে লিউকোসাইটোসিস। তার মানে এটা না, এটাও না। তারপরে লিউকেমিয়া, লিউকেমিয়া হচ্ছে কি আমাদের ক্যান্সার। লিউকেমিয়া কি এক ধরনের ক্যান্সার, এটা কি ক্যান্সার। লিউকেমিয়া ক্যান্সার। আর লিউকেমিয়া ক্যান্সারে কি হয়? লিউকেমিয়া ক্যান্সার হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে যায়, কমে যায় না, বেড়ে যায়। তাহলে এটাও অ্যান্সার না। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে লিউকোপেনিয়া, লিউকোপেনিয়া। হ্যাঁ, ঠিক আছে। অনেকেই অনেকেই আমার সাথে সহমত জানাচ্ছ যে আমিও এই কাজটাই করি, এবং পরবর্তীতে ইংরেজিতে আমি 7 মিনিটে শেষ করি বা এরকম কিছু। হ্যাঁ, তোমার যে জিনিসগুলো তোমার কি হবে ইজি মনে হবে, তুমি যে জিনিসটা খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবা সেটাকে সবার আগে অ্যান্সার করবা। কারণ কি? এতে তোমার মার্কটাও এনশিওর হচ্ছে, খুব কম সময়ে একটা বেশি হিউজ পরিমাণ মার্ক তুমি এনশিওর করতে পারতেছো, এবং সময়টাকে বাঁচিয়ে তুমি অন্য সাবজেক্টে দিতে পারতেছো। আচ্ছা, এরপর দেখো কি বলতেছে যে অ্যালার্জি জনিত প্রতিক্রিয়া গ্রহণ ও তার মাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি? অ্যালার্জি অ্যালার্জি জাতীয় প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের কে বলতো? অ্যালার্জি প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের একটা ব্লাড একটা শ্বেত রক্তকণিকা আছে, তার নাম কি বলতো? তার নাম হচ্ছে ইওসিনোফিল, ঠিক আছে? এই যে ইওসিনোফিল, এটা কি করে? এটা হচ্ছে আমাদের যে অ্যালার্জি জনিত যে প্রতিক্রিয়া আছে এটাকে নিয়ন্ত্রণ করে। এরপরে কি আছে? এই যে লিম্ফোসাইট, এই লিম্ফোসাইট কি কাজ করে বলতো? অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি অ্যান্টিবডি তৈরি। এবং একে কি বলা হয়? কোষের আণুবীক্ষণিক সৈনিক। কি বলা হয়? আণুবীক্ষণিক সৈনিক, আণুবীক্ষণিক সৈনিক বলা হয়, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কি এখান থেকে পড়া। আর এই যে নিউট্রোফিল যেটা আছে এটা কি করে? ফ্যাগোসাইটোসিস ঘটায়। এটা কি করে? ফ্যাগোসাইটোসিস ঘটায়, ফ্যাগোসাইটোসিস ঘটায়। ওকে, ফ্যাগোসাইটোসিস ঘটায়। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। হ্যাঁ, ইউসিনোফিল, অনেকে ইউসিনোফিল বলছো। আচ্ছা, লিম্ফোসাইট অ্যান্টিবডি, হ্যাঁ কৌশিক, লিম্ফোসাইট অ্যান্টিবডি। আচ্ছা, তো চলো আহ আচ্ছা, এখন কি বলছে যে আণুবীক্ষণিক সৈনিক বলা হয় কোনটিকে? যে কিছুক্ষণ আগে দেখে আসলাম, আণুবীক্ষণিক সৈনিক বলা হয় কাকে? এই যে লিম্ফোসাইটকে বলা হয় আণুবীক্ষণিক সৈনিক। লিম্ফোসাইটকে বলা হয় কি? আণুবীক্ষণিক সৈনিক, ঠিক আছে? আর ভ্রাম্যমাণ প্রতিরক্ষা বলা হয় কোনটিকে? কোষের ভ্রাম্যমাণ প্রতিরক্ষা বা মোবাইল ডিফেন্স বলা হয় কোনটিকে বলতো? মোবাইল ডিফেন্স বলা হয় কোনটিকে? মোবাইল ডিফেন্স মোবাইল ডিফেন্স বলা হয় কোনটিকে বলতো? মোবাইল ডিফেন্স বলা হয় কোনটিকে? মোবাইল ডিফেন্স বলা হয় আমাদের শ্বেত রক্তকণিকাকে। শ্বেত রক্তকণিকা বলা হয় মোবাইল ডিফেন্স, ঠিক আছে? আচ্ছা,
তো এরপরে কোশ্চেনে বলতেছে পাকস্থলী প্রাচীর হতে নিঃসৃত হরমোন কোনটি? নিঃসৃত হরমোন, দেখো খুব সূক্ষ্মভাবে এই কোশ্চেনটা করা হয়েছে। তুমি যখন এই কোশ্চেনটা পড়বা তোমার কাছে অনেক ইজি মনে হচ্ছে, তাই না? অনেক ইজি মনে হচ্ছে যে পাকস্থলী প্রাচীর হতে খরিত হরমোনের নাম কি। এখানে যদি তুমি না পড়ো, যেটা হরমোন বলছে না এনজাইম বলছে, হরমোন বলছে না এনজাইম বলছে, এটা যদি তুমি খেয়াল না করো তুমি অ্যান্সার ভুল করে দিবা, অ্যান্সার ভুল করে দিবা। কেন দেখো, কারণ দেখো এখানে টায়ালিন, এটা কোথা থেকে খরিত হয়? টায়ালিন খরিত হয় কোথা থেকে? লাভা থেকে, তার মানে এটা নাই, এটা অ্যান্সার তুমি আগে ধরে নিবা না। রেনিন, এটা তো খরিত হয়, তুমি কি করবা ডিরেক্টলি রেনিনে দাগ দিয়ে দিবা, কারণ এটা এনজাইম, খরিত হয় কোথা থেকে? লাল আমাদের পাকস্থলী থেকে। আর ট্রিপসিন তো জানি এটা আমাদের পাকস্থলীতে খরিত হয় না, আর এটা তো এনজাইমই না। তুমি যদি এটাকে এনজাইম ধরে নাও, এই কথাটাকে যদি তুমি এনজাইম কাউন্ট করো, তুমি অ্যান্সার দেখাবো কি? রেনিন। কিন্তু অ্যান্সার কি রেনিন হবে? না, অ্যান্সার রেনিন হবে না, কারণ এখানে কি বলছে? আমাদের হরমোন বলছে, এনজাইম বলে নাই। তার মানে এটা হবে না, এটা তো বাতি। তাহলে এখানে হরমোন কোনটা? হরমোন একটাই আছে, সেটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রিন হরমোন। কি হরমোন? গ্যাস্ট্রিন হরমোন, যেটা গ্যাস্ট্রিক জুসের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। গ্যাস্ট্রিক জুসের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, গ্যাস্ট্রিক জুসের ক্ষরণকে কি করে? নিয়ন্ত্রণ করে। ওকে, রুম্পা দাস সঠিক উত্তর দিয়েছো, অনেকেই সঠিক উত্তর দিয়েছো, ঠিক আছে। কিন্তু আমরা কি করলাম, একটু লক্ষ্য করতে বললাম যে কোশ্চেনটা একটু ভালো মতো বলবো কেয়ারফুলি। এপিনেফ্রিন হরমোন কোন হরমোন? এপিনেফ্রিন হরমোন কোনটি নিয়ন্ত্রণ করে? এপিনেফ্রিন হরমোন কোনটি নিয়ন্ত্রণ করে? আচ্ছা, কোনটি নিয়ন্ত্রণ করে? গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস মানে কি? গ্লাইকোজেন তৈরি হওয়া। আচ্ছা দেখো, এই হরমোনের মধ্যে আমরা দুইটা জিনিস একটু জানবো, যে এপিনেফ্রিন হরমোন, এপিনেফ্রিন, এপিনেফ্রিন প্লাস গ্লুকাগন, গ্লুকাগন এরা কি করে? এরা হচ্ছে গ্লুকোজের পরিমাণ, গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে। গ্লুকোজের পরিমাণ কি করে? বৃদ্ধি করে। আর ইনসুলিন, ইনসুলিন কি করে? ইনসুলিন হচ্ছে এই গ্লুকোজের পরিমাণটাকে হ্রাস করে। গ্লুকোজের পরিমাণটা কি করে দেয়? হ্রাস করে দেয়। তো এই এই জিনিসটা একটু জানে রাখবো, ঠিক আছে, যে এই এপিনেফ্রিন এবং গ্লুকাগন বাড়ায় দেয় আর ইনসুলিনকে কমায় দেয়। তো আসলে একটু আমরা বাড়াই কমাই এটা দিয়ে কিভাবে বোঝানো যায় একটু দেখি। গ্লাইকোজেনেসিস মানে কি? গ্লাইকোজেন তৈরি করা। গ্লাইকোজেন তৈরি হয়, তাহলে সেটা কি বাড়বে না কমবে? বাড়বে। তো বাড়ানোর কাজ কে করে? এপিনেফ্রিন আর গ্লুকাগন। এপিনেফ্রিন আর কি? গ্লুকাগন। তারপরে কি আছে? গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস, আচ্ছা, গ্লুকোনিওজেনেসিস মানে কি? নতুন একটা উৎস হতে গ্লুকোজ তৈরি করা, নতুন একটা উৎস হতে গ্লুকোজ তৈরি করা। গ্লাইকোজেনোলাইসিস, লাইসিস মানে ভাঙন। গ্লাইকোনিওলাইসিস মানে কি? লাইসিস মানে ভাঙন। এরপর কি আছে? লাইপোজেনেসিস। লাইপোজেনেসিস মানে কি? লিপিড তৈরি করা, ঠিক আছে, এখান থেকে লিপিড তৈরি করা। আচ্ছা, এখন দেখো আমাকে বলছে যে এপিনেফ্রিন হরমোন কোনটায় ভূমিকা রাখে? এপিনেফ্রিন হরমোন কোনটায় ভূমিকা রাখে? আচ্ছা, এপিনেফ্রিন কোনটায় ভূমিকা রাখে বলো তো? এপিনেফ্রিন কোনটায় ভূমিকা রাখে? এপিনেফ্রিন কোনটায় ভূমিকা রাখে এদের মধ্যে বলো তো? আমরা বলছিলাম কি বাড়ায় দেয়? বাড়ায় দেয় হচ্ছে গ্লুকাগন, কমায় দেয় ইনসুলিন। বাড়ায় দেয় গ্লুকাগন, কমায় দেয় ইনসুলিন। এপিনেফ্রিন এখানে একটা স্পেসিফিক কাজ করে। এপিনেফ্রিন কি করে? এপিনেফ্রিন একটা কি করে? স্পেসিফিক কাজ করে। সেটা কি কাজ? সেটা হচ্ছে এরা গ্লাইকোনিওজেনেসিস ঘটায়। কি ঘটায়? গ্লাইকোনিওজেনেসিস ঘটায়। এপিনেফ্রিন কি করে? গ্লাইকোনিওজেনেসিস ঘটায়। সবাই বুঝতে পারছি? ক্লিয়ার সবার? সরি, সবার বিষয়টা ক্লিয়ার? এপিনেফ্রিন হরমোন কি করে বলতো? এপিনেফ্রিন হরমোন কি করে? সবাই অ্যান্সার দাও, এপিনেফ্রিন হরমোন কি করে? এপিনেফ্রিন হরমোন কি করে? এখান থেকে কি হবে বলতো? এটা অ্যান্সার তো নাই, এটা না, এটাও না। এই দুইটার মধ্যে অ্যান্সার হবে কি হবে? কোনটা হবে অ্যান্সার বলতো? গ্লাইকোনিওজেনেসিস ঘটাবে নাকি গ্লাইকোজেনোলাইসিস ঘটাবে? গ্লাইকোজেনোলাইসিস ঘটাবে না গ্লাইকোনিওজেনেসিস ঘটাবে? আচ্ছা, ফারজানা বলতেছে আবার বলতে। আচ্ছা দেখো, তাই এখানে আমি কি বলছিলাম? এখানে হচ্ছে
এই যে এইখানে কি বাড়াই দিচ্ছে, তাই না? বাড়াই দেওয়ার কাজ হচ্ছে গ্লুকাগন হরমোনে। তো আমরা এখানে যেহেতু গ্লুকাগন বলে নাই, এপিনেফ্রিন বলছে। এই এপিনেফ্রিন শুধুমাত্র একটা কাজ করে, এপিনেফ্রিন শুধুমাত্র একটা কাজ করে, সেটা হচ্ছে আমাদের যে গ্লাইকোজেনের ভাঙন ঘটায়। কি করে? গ্লাইকোজেনের ভাঙন ঘটায়। তো গ্লাইকোজেনের ভাঙন মানে হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস, তো এই গ্লাইকোজেনোলাইসিসটা হচ্ছে আমাদের এই এপিনেফ্রিনের কাজ। এপিনেফ্রিনের কাজ কি? গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোনিওজেনেসিস না কিন্তু। গ্লাইকোনিওজেনেসিস হচ্ছে আমাদের কার কাজ? গ্লুকাগনের কাজ। আর গ্লাইকোজেনোলাইসিস যেটা, এটা হচ্ছে আমাদের এপিনেফ্রিনের কাজ। বুঝতে পারছি? গ্লাইকোজেনোলাইসিস এটা এটা হচ্ছে আমাদের এপিনেফ্রিনের কাজ। ওকে, লাইসিস গ্লাইকোজেনেসিস না কিন্তু, জেনেসিস না। জেনেসিস হচ্ছে আমাদের কার কাজ? ইনসুলিনের কাজ। জেনেসিস কার কাজ? ইনসুলিন। জেনেসিস হচ্ছে ইনসুলিনের কাজ। ইনসুলিনের কাজ হচ্ছে জেনেসিস, আর জেনোলাইসিসের কাজ হচ্ছে আমাদের এপিনেফ্রিনের। বুঝছেন? ওকে, ঠিক আছে। এরপরে নেক্সট কোশ্চেন বলতেছে কি, মানব দেহে কোন অঙ্গে গ্লাইকোজেন জমা হয়? গ্লাইকোজেন জমা হয় কোথায়? যেখানে গ্লাইকোজেন তৈরি হয় সেখানে তো জমা হবে, তাই না? তো জমা হয় কোথায়? গ্লাইকোজেনেসিস ঘটে কোথায়? যকৃতে। আমরা যকৃতের বিপাকের পাঠে পড়ছিলাম যে শর্করার বিপাকের ক্ষেত্রে আমরা দেখছিলাম গ্লাইকোজেনেসিস, তাই না? তাহলে গ্লাইকোজেন তৈরি হচ্ছে কোথায়? যকৃতে। তাহলে জমা হচ্ছে কোথায়? যকৃতে। অ্যান্সার কি হবে? যকৃত। অ্যান্সার কি? যকৃত। ওকে, আচ্ছা, ঠিক আছে। নেক্সট নেক্সট কি বলতেছে দেখো, মানবদেহের কোন কোষ ইনসুলিন ক্ষরণ করে? ইনসুলিন ক্ষরণ করে কোন কোষ? অগ্নাশয়ের মধ্যে আলফা কোষ আছে, বিটা কোষ আছে, তারপর হচ্ছে কি ডেল্টা আছে। আলফা বিটা ডেল্টা, তারপর হচ্ছে কি গামা বা পিপিটি। আলফা বিটা ডেল্টা গামা বা পিপিটি। আচ্ছা, আলফা বিটা ডেল্টা গামা বা পিপিটি। আলফা বিটা ডেল্টা গামা বা পিপিটি। এই আলফা হচ্ছে আমাদের কি করে? ইনসুলিন ক্ষরণ করে। ইনসুলিন, সরি, বিটা হচ্ছে আমাদের ইনসুলিন ক্ষরণ করে, আলফা হচ্ছে আমাদের কি করে? গ্লুকাগন ক্ষরণ করে। আলফা হচ্ছে গ্লুকাগন, আলফা হচ্ছে গ্লুকাগন ক্ষরণ করে, বিটা হচ্ছে ইনসুলিন ক্ষরণ করে। ইনসুলিন ইনসুলিন ক্ষরণ করে, ঠিক আছে। আর ডেল্টা হচ্ছে কি করে? সোমাটোস্ট্যাটিন ক্ষরণ করে। সোমাটোস্ট্যাটিন ক্ষরণ করে, ঠিক আছে। আর এটা হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড বা পিপি ক্ষরণ করে, ঠিক আছে। প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের কি ইনসুলিন হচ্ছে কি ক্ষরণ করে? বিটা কোষ। তাহলে বিটা সেল হচ্ছে আমাদের ইনসুলিন ক্ষরণ করে। বি, খ হচ্ছে অ্যান্সার। খ হচ্ছে আমাদের আনসার, বিটা কোষ, ঠিক আছে, বিটা কোষ। ওকে, নেক্সট নেক্সট আমাদের কি বলতেছে যে মানবদেহে গ্যাস্ট্রিক রসে পানির পরিমাণ কত? গ্যাস্ট্রিক রসে পানির পরিমাণ কত? 99.5%। কতটুকু? 99.45%। 99.45%। 99.45%। এটা কি? এটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক জুসে পানির পরিমাণ। গ্যাস্ট্রিক জুসে পানির পরিমাণ কত? 99.45%। 99.45%। ওকে, তারপরে দেখো কি বলতেছে যে কোন এনজাইম নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনে পরিণত করে? ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে পরিণত করে কে বলতো? ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে পরিণত করে হচ্ছে এন্টেরোকাইনেস নামক এনজাইম। এন্টেরোকাইনেস নামক এনজাইম। কোন এনজাইম? এন্টেরোকাইনেস নামক এনজাইম। এন্টেরোকাইনেস নামক এনজাইম হচ্ছে আমাদের কি করে? ট্রিপসিনে পরিণত করে। তাহলে এখান থেকে ট্রিপসিনোজেনকে ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে পরিণত করে কে? ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে পরিণত করতে চাচ্ছে এন্টেরোকাইনেজ। এন্টেরোকাইনেজ হচ্ছে ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে পরিণত করতেছে। এই ঘ হচ্ছে আনসার। আচ্ছা, এর সাথে সাথে আরো কিছু জানতে হবে, যেমন পেপসিনোজেন, পেপসিনোজেন থেকে পেপসিন কে পরিণত করে? HCl। পেপসিনোজেন থেকে পেপসিন পরিণত করে কে? HCl। তারপর হচ্ছে কাইমোট্রিপসিনোজেন
কাইমোট্রিপসিন উপাদান থেকে কাইমোট্রিপসিন কাইমোট্রিপসিন তৈরি হয় কার সাহায্যে বলতো? ট্রিপসিনের সহায়তায়। কার সহায়তায়? ট্রিপসিনের সহায়তায়। নামের মধ্যে আছে, নামের মধ্যেই আছে, নামের মধ্যে কি আছে? কাইমোট্রিপসিন। কাইমোট্রিপসিন, তো কাইমোট্রিপসিন ওদেরকে সক্রিয় করে কে? ট্রিপসিন। কে সক্রিয় করে? ট্রিপসিন সক্রিয় করে। কে সক্রিয় করে? ট্রিপসিন সক্রিয় করে। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, সবাই বুঝতে পারছি? তো এই কয়েকটা মনে রাখবা। এখানে কোয়েশ্চেন আসছে কি? এখানে কোয়েশ্চেন আছে ট্রিপসিন ওজনকে ট্রিপসিনে পরিণত করছে কে? এরপরের কোয়েশ্চেন কি আসতে পারে? এরপরে কোয়েশ্চেন আসতে পারে পেপসিন ওজনকে পেপসিনে পরিণত করে কে? HCl। এরপরে কোয়েশ্চেন আসতে পারে কি? কাইমোট্রিপসিন ওজনকে কাইমোট্রিপসিনে পরিণত করে কে? তার অ্যান্সার কি হবে? ট্রিপসিন। ওকে, তো একটা যে কোয়েশ্চেন আসছে এটাকে মডিফাই করে এরকম কোয়েশ্চেন আসতে পারে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আমরা। নেক্সট কোয়েশ্চেন কি বলতেছে যে গ্লিসন ক্যাপসুল, গ্লিসন ক্যাপসুল, গ্লিসন ক্যাপসুল পর্দা মানব দেহে যে অঙ্গে পাওয়া যায়। গ্লিসন ক্যাপসুল কোথায় পাওয়া যায় বলতো? গ্লিসন ক্যাপসুল কার আবরণ? গ্লিসন ক্যাপসুল কার আবরণের নাম বলতো? যকৃৎ। যকৃতের যে আবরণ তাকে বলা হয় কি? গ্লিসন ক্যাপসুল। যকৃতের আবরণ বলা হয় কিন্তু থেকে গ্লিসন ক্যাপসুলকে বলা হয় যকৃতের আবরণ। ঠিক আছে, আচ্ছা, যকৃতের আবরণ হচ্ছে গ্লিসন ক্যাপসুল। গ্লিসন ক্যাপসুল হচ্ছে কার আবরণ? যকৃতের আবরণ। আচ্ছা, হ্যাঁ, রুকাইয়া অ্যান্সার দিছো এ সঠিক উত্তর, শেখ আহমেদ সঠিক উত্তর, কৌশিক সঠিক উত্তর। ওকে, আচ্ছা, সবাই সঠিক উত্তর দিচ্ছ। যকৃতের ম্যাক্রোফেজ বলা হয় কোনটিকে? যকৃতের ম্যাক্রোফেজ বলা হয় কোনটিকে? নিউট্রোফিল না, মনোসাইট না, ফ্যাগোসাইট না। মনো যকৃতের যেই ম্যাক্রোফেজ আছে সেটা কোনটা? কাফার কোষ। যকৃতের ম্যাক্রোফেজ কোনটা? কাফার কোষ। যকৃতের ম্যাক্রোফেজ কোনটা? কাফার কোষ। কাফার কোষকে বলা হয় যকৃতের ম্যাক্রোফেজ। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি বলতে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলতেছে মানব দেহে টায়ালিন সক্রিয় করে কোনটি? এই যে টায়ালিন সক্রিয়, টায়ালিনকে কে সক্রিয় করতেছে? টায়ালিনকে সক্রিয় করে হচ্ছে আমাদের ক্লোরাইড। ক্লোরাইড সক্রিয় করে। কে সক্রিয় করে? ক্লোরাইড। এই যে ক্লোরাইড এটা হচ্ছে আমাদের কি করে? টায়ালিনকে সক্রিয় করে। আমাদের দেখবা কি আছে, আমাদের যখন লালারসের যে কাজ আছে, লালারসের কাজ, ওইখানে যা দেখবা কি আছে আমাদের লালারসের কাজের মধ্যে আমাদের একটা অপশন আছে যে স্যালিভারি অ্যামাইলেজকে, স্যালিভারি অ্যামাইলেজকে সক্রিয় করে হচ্ছে ক্লোরাইড। স্যালিভারি অ্যামাইলেজকে সক্রিয় করে ক্লোরাইড। তো অ্যামাইলেজ কোনগুলো? অ্যামাইলেজ হচ্ছে যারা যারা হচ্ছে কি করে আমাদের এই যে শর্করা জাতীয় খাদ্যকে কি করে পরিপাক করতে সহায়তা করতেছে। ঠিক আছে, এখানে যে অ্যামাইলেজ অ্যামাইলেজ এনজাইম আছে, ঠিক আছে, তারপর হচ্ছে টাইলিন আছে, মল্টেজ আছে, এদেরকে সক্রিয় করে কে? ক্লোরাইড। টাইলিন মল্টেজকে সক্রিয় করে কে? ক্লোরাইড। ঠিক আছে, ক্লোরাইড। ওকে, ডান। এরপরে চলে যাই। এরপরে কি বলতেছে যে মুখবিবরে নিম্নের কোন খাদ্যটি পরিপাক ঘটে? মুখবিবরে কার পরিপাক ঘটে? মুখবিবরে, মুখবিবরে কার পরিপাক ঘটে বলতো? এখানে অ্যান্সার কোনটা হবে বলতো? মুখবিবরে কার পরিপাক ঘটে? মুখবিবরে, মুখবিবরে কার পরিপাক ঘটে বলতো? 50-এর অ্যান্সার কি হবে? মুখবিবরে কার পরিপাক ঘটে? হ্যাঁ, অ্যান্সার হচ্ছে ডি, মুখবিবরে কোনোটারই পরিপাক ঘটে না। আমরা তো জানি যে ভিটামিনের পরিপাক করতে হয় না। ভিটামিনে কি করতে হয় না? পরিপাক করতে হয় না, তাহলে তো বাদ। প্রোটিনের কি পরিপাক মুখে হয়? হয় না। প্রোটিনের বিপাক দুই জায়গায় হয়, একটা হচ্ছে পাকস্থলীতে, এরপর এটা হচ্ছে অন্ত্রে, তো এই জায়গা বাদ। লিপিডের পরিপাক, লিপিডের পরিপাক হচ্ছে মুখেও হয় না, পাকস্থলীতে হয় না, হয় কোথায়? অন্ত্রে, এটাও বাদ। তাহলে অ্যান্সার হচ্ছে কি? কোনোটি নয়। সামনের দিকে অগ্রসর হই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন কি বলতেছে দেখো, এখন বলতেছে যে দেহের সবচেয়ে কঠিন অংশের নাম কি? দেহের সবচেয়ে কঠিন অংশ, সবচেয়ে কঠিন অংশ কোনটা? দেহের সবচেয়ে কঠিন অংশের নাম কি বলতো? সবচেয়ে কঠিন অংশের নাম কি? সবচেয়ে কঠিন অংশের নাম হচ্ছে এনামেল। দেহের সবচেয়ে কঠিন অংশের নাম কি? এনামেল। আমাদের দাঁতের মধ্যে যে এনামেল থাকে এটা হচ্ছে কি? সবচেয়ে কঠিন অংশ। দাঁতের যে এনামেল আছে এটা কি? সবচেয়ে কঠিন অংশ। সবচেয়ে কঠিন অংশ কি? এনামেল। সবচেয়ে কঠিন অংশ কোনটা? এনামেল। সবচেয়ে কঠিন অংশ কোনটা? এনামেল। যারা বি বলতেছো, বি না, অ্যান্সার হবে সি। সঠিক উত্তর হচ্ছে সি, এনামেল। সঠিক উত্তর সি, এনামেল। সঠিক উত্তর সি কি? এনামেল। এনামেল হচ্ছে আমাদের দেহে সবচেয়ে কঠিন অংশ। সবচেয়ে কঠিন অংশ হচ্ছে এনামেল। সবচেয়ে কঠিন অংশ কি? এনামেল। এরপরে দেখো কি বলতেছে যে আক্কেল দাঁত। আক্কেল দাঁত কোন ধরনের দাঁত? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আক্কেল দাঁত কোন ধরনের দাঁতকে? কোন ধরনের দাঁতকে আক্কেল দাঁত বলা হয় বলতো? কোন ধরনের দাঁতকে? কর্তন, পেষণ, অগ্রপ্রেষণ? আচ্ছা, একটু এখানে এখানে একটু ভুল হয়েছে। ঠিক আছে, এটা পেষণ হবে না, এটা হবে ছেদন। এটা হবে কি? ছেদন। এটা হবে ছেদন।
আচ্ছা, কর্তন, ছেদন, অগ্রবেশন, পেশন, কোন দাঁতকে আক্কেল দাঁত বলা হচ্ছে বলতো? অগ্রবেশন না পেশন? অগ্রবেশন না পেশন? এই দুটো বাদ, এই দুটো আগেই বাদ। অগ্রবেশন না পেশন? অ্যান্সার হবে কি পেশন দাঁত। পেশন দাঁত যেগুলো আছে এদেরকে বলা হচ্ছে আক্কেল দাঁত। পেশন দাঁত হচ্ছে কি আক্কেল দাঁত। পেশল দাঁত হচ্ছে আক্কেল দাঁত। পেশন দাঁত হচ্ছে আমাদের আক্কেল দাঁত। আচ্ছা, এরপরে দেখো কি বলতেছে, মানব লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালারসে কি থাকে? লালারসে কি থাকে বলতো? এই লালারসে কি থাকে? লালারসে কি থাকে? লালারসে কে থাকে? টম থাকে না? লালারসে কে থাকে? টম থাকে। টম এন্ড জেরি, টম। লালারসে থাকে কি? টম। টম থাকে হচ্ছে লালায়, ঠিক আছে? লালার মধ্যে কে থাকে? টম থাকে। তার মানে টায়োলিন এবং মল্টেজ। টায়োলিন এবং মল্টেজ এটা থাকে কি লালার মধ্যে। লালার মধ্যে থাকে কি টায়োলিন এবং মল্টেজ। লালার মধ্যে থাকে কি টায়োলিন এবং মল্টেজ। টায়োলিন এবং মল্টেজ থাকে হচ্ছে লালার মধ্যে। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, রুই মাছের অন্তর্বাহী ব্রাঙ্কিওল ধমনী বাহিত রক্ত কোনটি? অন্তর্বাহী মানে কোনটা? যেটা হৃৎপিণ্ড হতে ফুলকার মধ্যে যায়, যেটা হৃৎপিণ্ড হতে ফুলকায় যায়। তো আমরা জানি ফুলকার মধ্যে কি হয়, কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের বিনিময় ঘটে। তার মানে ফুলকার মধ্যে যে রক্তটা যাচ্ছে, আরেকটা হচ্ছে ফুলকা থেকে রক্ত বের হয়। ফুলকা থেকে বের হবে তাহলে কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত, কারণ এখানে অক্সিজেনের বিনিময় ঘটে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত বের হবে। তাহলে প্রবেশ করতেছে কে? প্রবেশ করতে হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। অন্তর্বাহী মানে কি ফুলকার মধ্যে প্রবেশ করতেছে। তাহলে ফুলকার মধ্যে প্রবেশ করতেছে কোনটা? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। কার্বন মনোক্সাইড তো না, অক্সিজেন সমৃদ্ধ রক্ত তো প্রবেশ করে না, বাইর হয়। কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ, এটি হচ্ছে সঠিক অ্যান্সার। বুঝতে পারছি? তো কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত হচ্ছে প্রবেশ করে ফুলকার মধ্যে। ওকে, আচ্ছা। তারপরে কি বলতে দেখো, মাছের হৃৎপিণ্ডে কতটি অলিন্দ আছে? মাছের হৃৎপিণ্ডে অলিন্দ আছে কয়টা? আমরা জানি মাছের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ কয়টা? প্রকোষ্ঠ হচ্ছে দুইটা। প্রকোষ্ঠ হচ্ছে কয়টা? প্রকোষ্ঠ হচ্ছে দুইটা। প্রকোষ্ঠ হচ্ছে কয়টা? দুইটি। কি কি? একটা অলিন্দ আর একটা কি নিলয়। একটি অলিন্দ আর একটা হচ্ছে নিলয়। একটা হচ্ছে নিলয়। তাহলে এখানে একটা অলিন্দ থাকে। অলিন্দ থাকে কয়টি? একটি। অলিন্দ থাকে কয়টি? একটি। অলিন্দ থাকে কয়টি? একটি। আচ্ছা, এরপর বলছে বায়ুথলির কাজ 9 কোনটি? এই যে সুন্দর করে 9টাকে মার্ক করে নিবা। কাজ 9 কোনটি? কাজ 9 কোনটি বলো তো? শব্দ উৎপাদন করা তো কাজ, তার মানে এটা বাদ। দেহে চাপ নিয়ন্ত্রণ করা, এটাও বাদ, কারণ চাপ তো নিয়ন্ত্রণ করা কি বায়ুথলিরই কাজ, তাই না? আচ্ছা, প্রবতা রক্ষা করা, এটাও তো অবশ্যই বায়ুথলিরই কাজ, তার মানে এটাও বাদ। তার মানে প্রতিরক্ষা প্রদান করা, বায়ুথলি কিভাবে প্রতিরক্ষা দিবে, তাই না? বায়ুথলি তো প্রতিরক্ষা দেয় না। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। বায়ুথলি তো আমাদের প্রতিরক্ষা দেয় না, তার মানে এটা হচ্ছে আমাদের কি সঠিক উত্তর। সঠিক উত্তর ডি, ঠিক আছে, প্রতিরক্ষা। আচ্ছা, এরপরে কোশ্চেন কি বলতেছে যে রুই মাছের বক্ষ বাখনায় রশ্মির সংখ্যা কত? আচ্ছা, তো বক্ষ বাখনায় রশ্মির সংখ্যা কত? বক্ষ বাখনায় রশ্মির সংখ্যা কত? বক্ষ বাখনায় রশ্মির সংখ্যা কত? 57 অ্যান্সার দাও তাড়াতাড়ি, 57 অ্যান্সার দাও, ফার্স্ট 57 অ্যান্সার কি হবে? সাতান্নর অ্যান্সার কি? 57 অ্যান্সার বি। 57 অ্যান্সার কি বলছো? বি, 16 থেকে 17টি। হ্যাঁ, সঠিক উত্তর 16 থেকে 17টি। বক্ষ বাখনায় রশ্মির সংখ্যা হচ্ছে 16 থেকে 17টি। তারপর হচ্ছে পুচ্ছ বাখনায় কতটি? পুচ্ছ বাখনায় 19টি। পুচ্ছ বাখনায় কয়টি? পুচ্ছ বাখনায় হচ্ছে 19টি। পুচ্ছ বাখনায় কয়টি? 19টি। পায়ু বাখনায় কয়টি? পায়ু বাখনায় 60টি। পায়ু বাখনায় 60টি। শ্রোণী বাখনায় কয়টি? শ্রোণীতে 9টি। শ্রোণী 9। পায়ুতে 60টি, পুচ্ছতে 19টি। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, আর পৃষ্ঠ বাখনায় কয়টি? পৃষ্ঠ বাখনায় থাকে হচ্ছে 15 থেকে 16টি। 15 থেকে 16টি, একটা করে কম আর কি বক্ষ বাখনার তুলনায়। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, ঠিক আছে। তো এরপরে বলছে কি যে কোন ধমনী রুই মাছের বৃক্কে রক্ত নিয়ে যায়? কোথায়? বৃক্ক এর ইংলিশ কি? বৃক্কের মধ্যে বৃক্কর সঙ্গে জড়িত টার্ম হচ্ছে কি? রেনাল অংশটা কি বৃক্কের সঙ্গে জড়িত, তাই না? রেনাল অংশটা কার সঙ্গে জড়িত? বৃক্কের সঙ্গে জড়িত। তাহলে রেনাল যে অংশটা দেখবো সেটাই কি বৃক্কে রক্ত নিয়ে যায়। তাহলে রেনাল যে ধমনী আছে এটা কি করে? বৃক্কের মধ্যে রক্ত নিয়ে যায়। রেনাল ধমনী কি করে? বৃক্কের মধ্যে রক্ত নিয়ে যায়। হ্যাঁ, কৌশিক অনেক ভালো কাজ করছো। পুচ্ছ বাখনায় 19টি, শ্রোণী বাখনায় 9টি, পৃষ্ঠ বাখনায় 15 থেকে 16টি, সে সুন্দর করে লিখে দিয়েছো।
ওকে, ঠিক আছে, এটা তোমার অবশ্যই মনে থাকবে ইনশাল্লাহ, এবং পরীক্ষায় আসলে সেখান থেকে অ্যান্সার করতে পারবো আশা করছি। বৃক্কে রক্ত সরবরাহ করে কে? রেনাল ধমনী। আর ইলিয়াক কি করে? ইলিয়াক রস্যই আছে, এটা হচ্ছে শ্রোণী, ই ই ই, তাহলে হচ্ছে শ্রোণীতে রক্ত সংবহন করে, শ্রোণী। তো শ্রোণী পাখনার মধ্যে রক্ত সংবহন করে কে? ইলিয়াক ধমনী। তার হচ্ছে প্যারাইটাল, প্যারাইটাল প দেহ প্রাচীর, এটা কোথায় রক্ত সংবহন করে? দেহ প্রাচীরে। কোথায়? দেহ প্রাচীর, দেহ প্রাচীরে রক্ত সংবহন করে থাকে। ওকে। আর সাবক্ল্যাভিয়ান, সাবক্ল্যাভিয়ান, সাবক্ল্যাভিয়ান কোথায়? ক্ল্যাভিয়ান কোথায়? ক্ল্যাভিকল থাকে হচ্ছে বক্ষের উপরে, বক্ষের উপরে। তাহলে ক্ল্যাভিকল, ক্ল্যাভিয়ান আসছে কোথায়? ক্ল্যাভিকল থেকে। ক্ল্যাভিকল কোথায় থাকে? বক্ষের উপরে। আর সাব মানে হচ্ছে নিচে, তার মানে হচ্ছে এই যে ক্ল্যাভিকলের নিচে যে অংশ, এটা কি বক্ষ বলে? না, কি বলে? বক্ষ বলে। বক্ষ অস্থি চক্র বা বক্ষ, বক্ষ অস্থি চক্র বা বক্ষের মধ্যে রক্ত সংবহন করে। কোথায়? বক্ষ বা বক্ষ অস্থি চক্র, এক কথায় বক্ষ লিখে রাখতে পারো এখানে, বক্ষ অঞ্চল। ঠিক আছে, কি বক্ষ অঞ্চল? বক্ষ অঞ্চলে রক্ত সংবহন করে কে? সাবক্ল্যাভিয়ান। বক্ষ অঞ্চলে রক্ত সংবহন করে কে? সাবক্ল্যাভিয়ান। এছাড়া আরো কি আছে? কর্ডাল আছে। কর্ডাল কোথায় রক্ত সংবহন করে? কর্ডাল মানে হচ্ছে লেজ, তার মানে এটা লেজে রক্ত সংবহন করে। কোথায়? লেজে রক্ত সংবহন করে থাকে। ওকে, আচ্ছা, তো এইভাবে একটু মনে রাখবো। ওকে, আচ্ছা, এরপর কি বলছে? ঘাস ফড়িং এর সমগ্র দেহে একবার রক্ত সংবহন হতে কত সময় লাগে? কত সময় লাগে? কত মিনিট সময় লাগে একবার সংবহিত হইতে? 30 থেকে 60 মিনিট সময় লাগে। কত মিনিট? 30 থেকে 60 মিনিট সময় লাগে। কত মিনিট সময় লাগে? 30 থেকে 60 মিনিট সময় লাগে। আচ্ছা, তো নেক্সট কোশ্চেন কি বলতেছে দেখো। এ সবাই ঘুমাই গেছো নাকি? সবাই কি ঘুমাই গেছো? কেউ কমেন্ট করতেছো না কেন? সবাই কমেন্ট করো, সবাই অ্যান্সার গুলোকে কমেন্ট করো ফার্স্ট। ঘুমাই গেলে হবে নাকি? কেউ ঘুমাইও না। যারা জেগে থাকবে, যারা একটু কষ্ট করতে পারবে, তারাই ইনশাল্লাহ সফল কাম হবে। ঠিক আছে, সবাই একটু কষ্ট করো। তো ঘাস ফড়িং এর হৃদযন্ত্রে কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? ঘাস ফড়িং এর হৃদযন্ত্র কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? ঘাস ফড়িং এর হৃদযন্ত্র হচ্ছে 7টা প্রকোষ্ঠ বিশিষ্ট। কয়টা? 7টা প্রকোষ্ঠ বিশিষ্ট। ঘাস ফড়িং এর হৃদযন্ত্র কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 7 প্রকোষ্ঠ বিশিষ্ট। ঘাস ফড়িং এর হৃদযন্ত্র 7 প্রকোষ্ঠ বিশিষ্ট। কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 7 প্রকোষ্ঠ বিশিষ্ট। ওকে, এরপরে ঘাস ফড়িং এর পাকস্থলীতে কত জোড়া, কত জোড়া হেপাটিক সিকা থাকে? মনে রাখবা, এখানে জোড়া বলছে না, কতটি বলতেছে, এই জিনিসটা একটু মনে রাখবা। কত জোড়া? 6 জোড়া অথবা 12টি, অথবা 12টি, 6 জোড়া অথবা 12টি কি থাকে এদের মধ্যে? হেপাটিক সিকা থাকে। হেপাটিক সিকা থাকে 6 জোড়া বা 12টি, 6 জোড়া বা 12টি। আচ্ছা, স্ত্রী ঘাস ফড়িং এর বৈশিষ্ট্য কোনটি? স্ত্রী ঘাস ফড়িং, স্ত্রী ঘাস ফড়িং এর মধ্যে কি থাকে? স্ত্রী ঘাস ফড়িং অপেক্ষাকৃত বড় হয়, তার মানে এটা ভুল। অ্যানাল সার্কি, অ্যানাল সার্কি থাকে হচ্ছে পুরুষ ঘাস ফড়িং, এটাও ভুল। সুপ্রা অ্যানাল, এটাও থাকে কি? পুরুষ ঘাস ফড়িং, এটাও বাদ। তাহলে ওভিপোজিটর যেটা ডিম পারে, এটা হচ্ছে কি? আমাদের স্ত্রী ঘাস ফড়িং এর মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোশ্চেনে কি বলতেছে দেখো, যে হাইড্রার দ্রুত চলন প্রক্রিয়া কোনটি? হাইড্রার দ্রুত চলন প্রক্রিয়া কোনটি? কোন প্রক্রিয়া? দ্রুত চলন প্রক্রিয়া। দ্রুত চলন প্রক্রিয়া মানে কি? দ্রুত, দ্রুত হচ্ছে কি? দ্রুত চলে কিসের মাধ্যমে বলতো? দ্রুত ড্রিবলিং, দ্রুত ড্রিবলিং বা সমারসল্টিং, ড্রিবলিং বা সমারসল্টিং, দ্রুত ড্রিবলিং বা সমারসল্টিং। সমারসল্টিং এই প্রক্রিয়া হচ্ছে কি? দ্রুত চলন প্রক্রিয়া। আর লুপিং, লুপিং এর মাধ্যমে কি হয়? লম্বা দূরত্ব, লুপিং ল লম্বা দূরত্ব, লুপিং ল লম্বা দূরত্ব, লুপিং ল লম্বা দূরত্ব, লুপিং ল লম্বা দূরত্ব অতিক্রম করে। আর ডিগবাজি বা সমারসল্টিং এর মাধ্যমে হচ্ছে দ্রুত, ডিগবাজি ডতে ডিগবাজি, আর এখানে দ্রুত। দ্রুত চলন প্রক্রিয়া হচ্ছে কি? সমারসল্টিং বা ডিগবাজি, সমারসল্টিং বা ডিগবাজি। ওকে, আচ্ছা, সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, সবাই একটু রেসপন্স করি, সবাই রেসপন্স করি, অ্যাক্টিভ থাকি। ওকে, এরপর কি বলছে দেখো, হাইড্রার দেহে, হাইড্রার দেহে মুকুল সৃষ্টি হয় কোন ঋতুতে? মুকুল সৃষ্টি হয় কোন ঋতুতে? কি সৃষ্টি হবে? মুকুল, মুকুল সৃষ্টি হবে কোন ঋতুতে? মুকুল সৃষ্টি হয় হচ্ছে আমাদের যখন পর্যাপ্ত পরিমাণ খাদ্য থাকে, পর্যাপ্ত পরিমাণ যখন খাদ্য থাকে তখন মুকুলের সৃষ্টি হয়। পর্যাপ্ত খাদ্য কখন থাকে? গ্রীষ্মকালে থাকে। তাহলে গ্রীষ্মকালে হচ্ছে কি হয়? গ্রীষ্মে হচ্ছে কি হয়? এদের মুকুল সৃষ্টি হয়। আর শীতকালে হচ্ছে এদের কি? যৌন জনন সংঘটিত হয়। শীতকালে কি হয়? শীত ও হেমন্ত, শীত ও হেমন্ত এই সময় হচ্ছে এদের কি হয়? যৌন জনন সংঘটিত হয়, যৌন জনন। যৌন জনন অথবা জননাঙ্গ সৃষ্টি হয় হচ্ছে শীত এবং হেমন্তকালে। ওকে, বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার সবার কাছে?
আচ্ছা, এরপরে দেখো কি বলতেছে যে হাইড্রা। ওকে, হাইড্রার এপিডার্মিসে কোষ নয় কোনটি? এপিডার্মিসের কোষ নয় কোনটি? এপিডার্মিস কোনটা? বাহিরেরটা। এপিডার্মিস হচ্ছে বাহিরেরটা। বাইরে কয় ধরনের কোষ থাকে? 7 ধরনের কোষ থাকে, 7 ধরনের কোষ থাকে। এর মধ্যে দেখো কি বলতেছে, ইন্টারস্টিয়াল কোষ অবশ্যই থাকে। ইন্টারস্টিয়াল কোষ তো এপিডার্মিসে অবশ্যই থাকে। তারপর হচ্ছে নিউরোসাইট কোষ, এটাও থাকে। স্নায়ু কোষ, এটাও থাকে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কি? কোনোটি নয়। অ্যান্সার কি হবে? কোনোটি নয়। অ্যান্সার কি হবে? কোনোটি নয়। অ্যান্সার কি হবে বলতো? কোনোটি নয়। আচ্ছা, এই একজন অ্যান্সার দিচ্ছে বি, নিউরোসাইট। না, নিউরোসাইট কেন হবে? এখানে এপিডার্মিসের কথা বলছে। কার কথা বলছে? এপিডার্মিসের কথা বলছে। এপিডার্মিসে তো সব ধরনের কোষই থাকে, ইন্টারস্টিয়াল কোষও থাকে, নিউরোসাইটও থাকে এবং স্নায়ু কোষও থাকে। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে ডি, কোনোটি নয়। অ্যান্সার হবে কি? ডি, কোনোটি নয়। তোমাকে যদি বলতো যে গ্যাস্ট্রোডার্মিসে, গ্যাস্ট্রোডার্মিসে ডার্মিসের কোষ নয়, কোষ নয়, তোমাকে যদি বলতো গ্যাস্ট্রোডার্মিসের কোষ নয়, তাহলে অ্যান্সার হইতো কি? নিজ। অ্যান্সার হইতো কি? হতো নিজ। অ্যান্সার হইতো নিজ। নিজ মানে কি? নিজ মানে হচ্ছে নয় রশ্মি, নিতে হচ্ছে নিডোসাইট, নিডো নিডোসাইট। আর যতে হচ্ছে জনন কোষ, যতে কি? জনন কোষ, জনন কোষ। তো এই দুইটা থাকে না হচ্ছে কোথায়? এই দুটো থাকে না হচ্ছে আমাদের গ্যাস্ট্রোডার্মিসে। কোথায় থাকে না? গ্যাস্ট্রোডার্মিসে। তো গ্যাস্ট্রোডার্মিসে কোন দুইটা কোষ থাকে না? নিজ কোষ, নিজের কোষগুলোই গ্যাস্ট্রোডার্মিসে থাকে না। তো নিজ বলতে কি বোঝাচ্ছি? নয় রশ্মিতে হচ্ছে নিউরোসাইট আর যতে হচ্ছে জনন কোষ। তো নিউরোসাইট এবং জনন কোষ এই দুই ধরনের কোষ কোথায় থাকে না? আচ্ছা, ঠিক আছে। ভুলে গেছে, তুমি যদি ভুলটাকে বুঝতে পারো তাহলেই হচ্ছে। শামিমা রহমান বলছো যে ওটা ভুলে গেছে। আচ্ছা, সমস্যা নাই। তুমি যদি সঠিকটা জেনে থাকো তাহলে তো হচ্ছি। এই ভুলটা পরীক্ষার হলে করা যাবে না। এই ভুলটা কোথায় যাবে না? পরীক্ষার হলে করা যাবে না, কারণ এখানে চান্স একটাই। একবারে যদি ভুল করো তাহলে শেষ। একবার যদি ভুল করো তাহলে কি হবে? শেষ হয়ে যাবে। আচ্ছা, তো গ্যাস্ট্রোডার্মিসে থাকে না হচ্ছে নিজ কোষ, সেগুলো কি? নিউরোসাইট এবং জনন কোষ, নিউরোসাইট এবং জনন কোষ। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ কোনগুলো? রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ কোরা কাকে বলা হয়? অ্যাক্টিনোপটেরিজিয়াকে, যে এটা মাছটা আছে, এদেরকে বলা হচ্ছে কি? অ্যাক্টিনোপটেরিজিকে বলা হয় রশ্মিময় পাখনাযুক্ত মাছ। অ্যাক্টিনোপটেরিজিকে বলা হয় রশ্মিময় পাখনাযুক্ত মাছ। আর পিন্ডাকার পিন্ডাকার পাখনাযুক্ত মাছ বলা হয় কাদেরকে বলতো? পিন্ডাকার পাখনাযুক্ত মাছ, এদেরকে বলা হচ্ছে সার্কোপটেরিজি। সার্কোপটেরিজিকে বলা হয় পিন্ডাকার পাখনাযুক্ত। পিন্ডাকার, পিন্ডাকার পাখনা বিশিষ্ট। পিন্ডাকার পাখনা বিশিষ্ট কারা? সার্কোপটেরিজি হচ্ছে পিন্ডাকার পাখনা বিশিষ্ট। সার্কোপটেরিজি হচ্ছে কি? পিন্ডাকার পাখনা বিশিষ্ট মাছ। ওকে, সার্কোপটেরিজি হচ্ছে পিন্ডাকার পাখনা বিশিষ্ট মাছ, আর অ্যাক্টিনোপটেরিজি হচ্ছে রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। ঠিক আছে? ওকে, ঠিক আছে। এরপর দেখো কি বলছে যে করডাটাতে, করডাটাতে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয় কোন অঙ্গাণু? থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয় কোনটা বলতো? থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয় কোনটা? থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয় কোনটা? ভ্রূণ অবস্থা ছিল অন্যরকম, কিন্তু সেটা পরবর্তীতে থাইরয়েডে রূপান্তরিত হয়েছে। কোনটা? সিলেন্টেরন তো জীবন থাইরয়েড হয় না, এটা বাদ। তা হচ্ছে কর্নোসাইট কোষ, কর্নোসাইট কোষ থাকেই না। কর্নোসাইট কোষ কাদের মধ্যে থাকে? কর্নোসাইট কোষ থাকে কাদের? পরিফেরার মধ্যে, এটা তো আগেই বাদ। রেডুলা, রেডুলা কি মানুষের মধ্যে থাকে? থাকে না। কোথায় থাকে এটা? রেডুলা থাকে হচ্ছে আমাদের নন কর্ডেটে থাকে। নন কর্ডেট প্রথমেই তোমাকে বলেছে কর্ডাটা, তার মানে সিলেন্টেরন তো কর্ডাটা থাকেই না, এটা আগেই বাদ। কর্নোসাইট আমাদের কর্ডাটার মধ্যে থাকেই না, বাদ। রেডুলা কর্ডাটার মধ্যে থাকেই না, বাদ। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে এন্ডোস্টাইল। এন্ডোস্টাইল এটা কিসে পরিণত হয়? এন্ডোস্টাইলটা হচ্ছে আমাদের, এন্ডোস্টাইলটা হচ্ছে আমাদের থাইরয়েড গ্রন্থিতে পরিণত হয়। আর সুষমনা কাণ্ড যেটা আছে, সুষমনা কাণ্ড, সুষমনা কাণ্ড, এই সুষমনা কাণ্ডের যে অগ্রভাগ আছে, অগ্রভাগ, অগ্রভাগ, এটা হচ্ছে মস্তিষ্কে পরিণত হয়। কিসে? মস্তিষ্ক, মস্তিষ্ক। আর পশ্চাৎভাগ, পশ্চাৎভাগ কিসে পরিণত হয়?
পশ্চাৎ ভাগ কিসে পরিণত হয়? কে জানো? বলতো পশ্চাৎ ভাগ কিসে পরিণত হয়? অগ্রভাগ হচ্ছে মস্তিষ্কে পরিণত হয়, আর পশ্চাৎ ভাগ কিসে পরিণত হয়? পশ্চাৎ ভাগ কিসে পরিণত হয়? তাড়াতাড়ি ফার্স্ট, যে জানো তাড়াতাড়ি কমেন্ট করো। কেউ জানো না পশ্চাৎ ভাগ কিসে পরিণত হয়? আচ্ছা, যারা জানো একটু কমেন্ট করো। আচ্ছা, এরপর কি বলছে দেখো, মধ্য মধ্যচ্ছদা পর্দা পাওয়া যায় কাদের মধ্যে? মধ্যচ্ছদা পর্দা এটা কি? ডায়াফ্রাম, ডায়াফ্রামকে বোঝাচ্ছে, ঠিক আছে। তো ডায়াফ্রামটা কি হয়? ডায়াফ্রামটা হচ্ছে আমাদের যারা ম্যামালিয়া পর্বের যে প্রাণীগুলো আছে এদের মধ্যে ডায়াফ্রামটা থাকে, ঠিক আছে। ম্যামালিয়া পর্বের যে ম্যামালিয়া পর্বের প্রাণী কোনটা? ব্যাং। ব্যাং কি ম্যামালিয়া পর্বের প্রাণী? না, ম্যামালিয়া শ্রেণী তো ব্যাং না, তাহলে এটা বাদ। ম্যামালিয়া শ্রেণীর মধ্যে ব্যাং করে না, এটা বাদ। কেঁচো, কেঁচো তো নাই, এটা তো কর্ডেটই না, বাদ। কবুতর, কবুতর তো হচ্ছে আমাদের পাখির মধ্যে পড়তেছে, মানে এবিস, তাহলে এটা তো ম্যামালিয়ার মধ্যে পড়ে না। ম্যামালিয়ার মধ্যে পড়ে শুধুমাত্র গিনিপিগ, তাহলে অ্যান্সার হচ্ছে কি? এই গিনিপিগ। বুঝতে পারছি? অ্যান্সার কি হবে? গিনিপিগ। অ্যান্সার হবে কি? গিনিপিগ। ওকে, তো এরপরে নেক্সট কোয়েশ্চেন, কোনটি ফিতাকৃমির প্রজাতি? কোনটি ফিতাকৃমির প্রজাতি? ফিতাকৃমির প্রজাতি কোনটি? ফিতাকৃমি বলতে এখানে কি বোঝাচ্ছে বলতো? কোন পর্বকে বোঝাচ্ছে এখানে? ফিতাকৃমি বলতে কোন পর্বকে বোঝাচ্ছে? প্লাটিহেলমিনথিস, তাই তো। তো প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিসের এখানে কোন প্রাণীটা আছে? প্লাটিহেলমিনথিসের প্রাণী আছে এখানে একটাই, সেটা হচ্ছে কি? টাইনিয়া সোলিয়াম, ঠিক আছে। তো এটাই হচ্ছে কি আমাদের এই ফিতাকৃমির প্রজাতির অন্তর্ভুক্ত, ঠিক আছে। আর এই দুইটা, এই দুইটা এবং এটা, এটা কার মধ্যে পড়তেছে? এরা হচ্ছে আমাদের নেমাটোডার মধ্যে পড়তেছে, ঠিক আছে। ওকে, আচ্ছা। তো পরবর্তী কোশ্চেন কি বলতেছে দেখো, যে রেডুলা পাওয়া যায় কাদের মধ্যে? রেডুলা পাওয়ার মধ্যে, রেডুলা কাদের মধ্যে পাওয়া যায়? রেডুলা পাওয়া যায় হচ্ছে আমাদের, রেডুলা বা রেতিজিওফা পাওয়া যায় কার মধ্যে? মলাস্কার মধ্যে। তো দেখো অপশন কোনটা আছে? মলাস্কা, মলাস্কা ক, ক হচ্ছে আনসার। ওকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলতেছে দেখো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় প্রয়োজনীয় এনজাইম কোথায় থাকে? গ্লাইকোলাইসিসের জন্য প্রয়োজনীয় এনজাইম কোথায় থাকে? আচ্ছা, তো সর্বপ্রথম একটু বলো যে গ্লাইকোলাইসিস যেই প্রক্রিয়াটা, এটা কোথায় সংঘটিত হয়? কোথায় সংঘটিত হয় বলো তো? একমাত্র গ্লাইকোলাইসিস যে প্রক্রিয়া শ্বসনের, এটা সংঘটিত হয় হচ্ছে আমাদের সাইটোপ্লাজমে। আর বাকি যে সকল প্রক্রিয়া আছে এটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়ে থাকে। তো যেহেতু সাইটোপ্লাজমের মধ্যে আমাদের গ্লাইকোলাইসিস হয়ে থাকে, তার মানে এই গ্লাইকোলাইসিসের জন্য প্রয়োজনীয় এনজাইম কোথায় আছে? সে সাইটোপ্লাজমই আছে, তাই না? কোথায় আছে? সাইটোপ্লাজম। অ্যান্সার কি হবে? সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। হ্যাঁ, ফারজানা সঠিক উত্তর দিছো, কৌশিক সঠিক উত্তর দিছো, ঠিক আছে, তোমাদের উত্তর সঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কি বলতেছে দেখো, প্লাজমা মেমব্রেনে ফ্লুইড মোজাইক মডেল এর তরল অংশ, তরল অংশ কোনটি? ঠিক আছে, তরল অংশ কোনটা? প্লাজমা মেমব্রেনের মধ্যে তরল অংশ কোনটা বলতো? লিপিড, কার্বোহাইড্রেট, এনজাইম না প্রোটিন? কোনটা তরল অংশ? তরলের মতো আচরণ করে কোনটা? তরলের মতো আচরণ করে কোনটি? তাড়াতাড়ি কমেন্ট করো, তরলের মতো আচরণ করে কোনটি? 72 অ্যান্সার দাও সবাই। তরলের মতো আচরণ করে কোনটি? আর কয়টা আছে? আর 100টার মতো কোয়েশ্চেন আছে, আর বেশিক্ষণ লাগবে না, 15 মিনিট। আর একটু কষ্ট করি। হ্যাঁ, লিপিড অংশ, সবাই উত্তর দিচ্ছে লিপিড। এই যে লিপিড যে অংশটা আছে এটা হচ্ছে কি? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট দেখায়, ঠিক আছে। এটা কি? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট প্রদর্শন করে, ফ্লিপ ফ্লপ। তো এই যে মুভমেন্ট, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, এটা কে প্রদর্শন করে? লিপিড অংশ। এবং এই লিপিডটা হচ্ছে কি? তরলের মতো আচরণ করে। ওকে, আচ্ছা, তো আমরা একটু তাড়াতাড়ি অগ্রসর হই। দেখো কি বলছে, গাজরের মূলে কোনটি থাকে? গাজরের মূলে কি থাকে? দেখো দেখতেই পাচ্ছি, গাজর কি? গাজর কি রঙিন না? লাল রঙের। তো লালের জন্য দায়ী কি? রঙিনের জন্য দায়ী কে? ক্রোমোপ্লাস্ট। তার মানে গাজরের মূলের মধ্যে কি থাকে? ক্রোমোপ্লাস্ট থাকে। কি থাকে? ক্রোমোপ্লাস্ট থাকে। গাজরের মূলে কি থাকে? ক্রোমোপ্লাস্ট থাকে। এটা একটা মূলের মধ্যে ব্যতিক্রম। আমরা জানি কি, মূলগুলোর মধ্যে সাধারণত লিউকোপ্লাস্ট থাকে, কারণ মূল হয় কি? সাদা। কিন্তু এই গাজরের মূলটা হচ্ছে একটা ব্যতিক্রম, যেটা কি? এটা মূল হওয়া সত্ত্বেও এর মধ্যে কি থাকে? ক্রোমোপ্লাস্ট থাকে। ওকে, মূল হওয়া সত্ত্বেও কি থাকে? ক্রোমোপ্লাস্ট থাকে। আচ্ছা, ঠিক আছে। এরপর দেখো কি বলতেছে,
প্রাণীকোষের সর্ববৃহৎ অঙ্গাণু, এই প্রাণীকোষের সর্ববৃহৎ অঙ্গাণু কোনটি বলতো? প্রাণীকোষের সর্ববৃহৎ অঙ্গাণু কোনটি? নিউক্লিয়াস। প্রাণীকোষের সর্ববৃহৎ অঙ্গাণু কোনটি? নিউক্লিয়াস। প্রাণীকোষের সর্ববৃহৎ অঙ্গাণু হচ্ছে নিউক্লিয়াস। ওকে, নেক্সট কোশ্চেন বলতেছে যে পেঁয়াজের কোষে ক্রোমোজোমের সংখ্যা কত? 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 আচ্ছা, 74টি নিয়ে এখন তোমরা কি কনফিউশনে আছো? আচ্ছা, অনেকে বলতেছো মাইটোকন্ড্রিয়া, অনেকে বলতেছো নিউক্লিয়াস। অ্যান্সার হবে হচ্ছে আমাদের নিউক্লিয়াস। অ্যান্সার কি হবে? নিউক্লিয়াস। সবাই যারা ভুল করতেছো সবাই ঠিক করে নিও। সর্ববৃহৎ অঙ্গাণু হচ্ছে আমাদের নিউক্লিয়াস। আচ্ছা, আর পেঁয়াজের কোষের মধ্যে ক্রোমোজোম থাকে কয়টি? ক্রোমোজোম থাকে হচ্ছে 16টি, 8 জোড়া বা 16টি। আচ্ছা, কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে? একাধিক নিউক্লিয়াস পাওয়া যায় কোন কোষে? একাধিক নিউক্লিয়াস পাওয়া যায় কোন কোষে? সবাই অ্যান্সার করো। একাধিক নিউক্লিয়াস পাওয়া যায় কোন কোষে? একাধিক নিউক্লিয়াস পাওয়া যায় কোন কোষে? 76। একাধিক নিউক্লিয়াস পাওয়া যায় কোন কোষে? একাধিক নিউক্লিয়াস পাওয়া যায় কোন কোষে? আচ্ছা, দেখেন, একাধিক নিউক্লিয়াস পাওয়া যায় হচ্ছে আমাদের লিভারের যে কোষ আছে এখানে কি পাওয়া যায়? একাধিক নিউক্লিয়াস পাওয়া যায়। একাধিক নিউক্লিয়াস পাওয়া যায় কোথায়? লিভারের যে কোষগুলো আছে এখানে কি পাওয়া যায়? একাধিক নিউক্লিয়াস পাওয়া যায়। ওকে, ঠিক আছে। অনেকেই জানতা না, এই জিনিসটা একটু ক্লিয়ার হয়ে নাও সবাই। এরপর দেখো কি বলছে, ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের উপাদান। ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের উপাদান কোনটি? ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের উপাদান কোনটি? ব্যাকটেরিয়ার মধ্যে কি ডিএনএ, শুধুমাত্র ডিএনএ থাকে, না ডিএনএ আরএনএ উভয়ই থাকে? ব্যাকটেরিয়ার মধ্যে কোনো হিস্টোন প্রোটিন থাকে না। সোজা বাংলা কথা কি, ব্যাকটেরিয়ার মধ্যে কি থাকে না? কোনো হিস্টোন প্রোটিন থাকে না। তার মানে দেখো পরের দুটো অপশন হিস্টোন প্রোটিন আছে, মানে অপশন দুটা বাদ। তাহলে তোমার ক এবং খ বাঁচা থাকলো। ব্যাকটেরিয়ার মধ্যে কি শুধুমাত্র ডিএনএ থাকে, না শুধুমাত্র ডিএনএ এবং আরএনএ উভয়ই থাকে? কোনটা বলতো? ব্যাকটেরিয়ার মধ্যে কি শুধুমাত্র ডিএনএ থাকে? না। আমরা দেখছিলাম ভাইরাসের ক্ষেত্রে কি হয়, হয় ভাইরাসের মধ্যে ডিএনএ থাকবে, না হলে আরএনএ থাকবে। কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ডিএনএ এবং আরএনএ উভয়ই থাকতে পারে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কি খ। অ্যান্সার হবে কি খ, যে ডিএনএ এবং আরএনএ। বুঝতে পারছি? নেক্সট কোশ্চেন কি বলতেছে দেখো, নিউক্লিওসাইড হলো নিউক্লিওসাইড। আচ্ছা, এখানে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে নিউক্লিওসাইড আর একটা হচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড, ঠিক আছে। এই নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইডটা কি? নিউক্লিওসাইডটা হচ্ছে, নিউক্লিওসাইডের মধ্যে কি থাকবে? পেন্টোজ সুগার থাকবে আর নাইট্রোজেন ঘটিত বেস থাকবে। পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন ঘটিত বেস, এই দুটোর সংমিশ্রণ হচ্ছে পেন্টোজ নিউক্লিওসাইড। আর এর সঙ্গে যখন ফসফেট যুক্ত হবে তখন সেটা হয়ে যাবে কি? নিউক্লিওটাইড। ওকে, তাহলে এখানে আমরা দেখি যে এখানে নিউক্লিওসাইড বলতে আমরা কি বললাম, যে পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন ঘটিত বেস। নাইট্রোজেন ঘটিত বেস কোনগুলো হয়? পিউরিন এবং পাইরিমিডিন এবং ফসফেট। এখানে ফসফেট কি যুক্ত হবে? না, আমি বলছি নাইট্রোজেন ঘটিত বেস এবং সুগার। নাইট্রোজেন ঘটিত বেস এবং সুগার আছে ক্ষয়ে, এইটা হচ্ছে আমাদের কি? নিউক্লিওসাইড। আর পরেরটা দেখো কি আছে, নাইট্রোজেন ঘটিত বেস, সুগার এবং ফসফেট, এটা হচ্ছে আমাদের কি? নিউক্লিওটাইড। এটা হচ্ছে কি? নিউক্লিওটাইড। বুঝতে পারছি? আচ্ছা, এখানে সাইড দিয়ে কোশ্চেন আসছে, পরবর্তীতে যদি বলো নিউক্লিওটাইড কোনটা, তাহলে অ্যান্সার হবে এটা। বুঝতে পারছি? আচ্ছা, ইজি জিনিস ভুল করা যাবে না। ইজি জিনিস ভুল করলেই চান্স মিস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ঠিক আছে, ইজি জিনিস ভুল করা যাবে না, কঠিন জিনিস ভুল করো, সমস্যা নেই। নিউক্লিক অ্যাসিড কিসের পলিমার? নিউক্লিক অ্যাসিড কিসের পলিমার? কিছুক্ষণ আগে দেখে আসলাম। নিউক্লিক অ্যাসিড হচ্ছে নিউক্লিওসাইডের না টাইডের বলো তো? নিউক্লিওসাইডের না টাইডের? যার মধ্যে তিনটাই আছে সেটার পলিমার। তিনটা আছে কোনটায়? টাইডে। তাহলে নিউক্লিওটাইড হচ্ছে কি? নিউক্লিওটাইডের পলিমার হচ্ছে আমাদের অ্যামিনো অ্যাসিড। তাহলে অ্যামিনো অ্যাসিড হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার। কার পলিমার? নিউক্লিওটাইডের পলিমার। অ্যামিনো অ্যাসিড হচ্ছে আমাদের কি? নিউক্লিওটাইডের পলিমার। অ্যামিনো অ্যাসিড কার পলিমার? নিউক্লিওটাইডের পলিমার। অ্যামিনো অ্যাসিড হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলছে যে কোনটি ডিএনএ তে অনুপস্থিত? ডিএনএ তে কোনটি অনুপস্থিত? তো ডিএনএ এর মধ্যে উপস্থিত থাকে কে?
অ্যাডিনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, এগুলো হচ্ছে ডিএনএ এর মধ্যে থাকে। আর আরএনএ এর মধ্যে থাকে কি? আরএনএ এর মধ্যে থাকে হচ্ছে এডিনিন, গুয়ানিন, ইউরাসিল আর সাইটোসিন। তার মানে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে। এখানে দেখো এই যে ইউরাসিল যে অপশনটা আছে, এটা কি ডিএনএ এর মধ্যে থাকে না, তাহলে এটা হচ্ছে আমাদের কি সঠিক অ্যান্সার। তাহলে ইউরাসিল থাকে হচ্ছে আরএনএ তে, ডিএনএ তে থাকে না। ঠিক আছে, আচ্ছা। আশির হ্যাঁ, সবাই বলছে ইউরাসিল, অ্যান্সার সঠিক ইউরাসিল। একজন বলছে বি, বি কিন্তু অ্যান্সার না, অ্যান্সার হবে ডি। হয়তোবা সে ডি লিখতে যায় বি লিখছে, দেখো। আচ্ছা, পলিপেপটাইড, পলিপেপটাইড এর ট্রান্সলেশনের জন্য টার্মিনেশন ঘটায় কোনটি? ঠিক আছে, টার্মিনেশন কোডন কোনটি? টার্মিনেশন মানে কি? টার্মিনেশন মানে কি? সূচনা না সমাপ্তি? টার্মিনেশন মানে কি? সূচনা না সমাপ্তি? কেউ যদি এটার মানে না বুঝো তাহলে অ্যান্সার করতে পারবে না। টার্মিনেশন মানে কি? সমাপ্তি, ঠিক আছে, সমাপ্তি বাই স্টপ, স্টপ বোঝাচ্ছে। তাহলে স্টপ কোডন কোনটা? স্টপ কোডন তিনটা ছিল, ইউএজি, ইউজিএ, আর একটা হচ্ছে কি ইউএএ। তাহলে এই তিনটার মধ্যে যেটা আছে অপশনে সেটাই অ্যান্সার। এই যে ইউজিএ, তাহলে এটা হচ্ছে কি অ্যান্সার। প্রথমে দেখো, প্রথমে আছে এ ইউজি, এটা হচ্ছে কি স্টার্ট কোডন, এটা হচ্ছে সূচনা ঘটায়, ঠিক আছে। আর বাকি তিনটা হচ্ছে সমাপ্তি ঘটায়। ওকে, বুঝতে পারছি? ক্লিয়ার সবার? হ্যাঁ, কৌশিক বলছো সমাপ্তি, হ্যাঁ ঠিক আছে, সঠিক ধরছো। তাহলে এখন সমাপ্তিকরণ কোনটা সেটা জানলেই হচ্ছে। ওকে, এরপরে বলছি কি রেস্ট্রিকশন, রেস্ট্রিকশনে পৃথকীকরণ ভাবে ডাবল হেলিক্স, ডাবল হেলিক্স যাতে পুনরায় সংযুক্তি হতে না পারে, পুনরায় সংযুক্তি হতে বাধা প্রদান করে কে? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এটা কি করে? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন কি করে? প্রত্যেকটা স্ট্র্যান্ডের মধ্যে মাথায় যায়, যুক্ত হয়ে যায়, যাতে আবার স্ট্র্যান্ড গুলো জোড়া না লাগতে পারে, ঠিক আছে। তাই পুনরায় পুনরায় যাতে সংযুক্ত না হতে পারে, তাহলে এই এই কাজটা করে কে? এটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। আর হেলিকেস কি করে? হেলিকেস গুলো হচ্ছে এই যে হেলিক্স গুলো যাচ্ছে এগুলোকে পৃথক করে দেয়, যে দুইটা হেলিক্স যুক্ত ছিল এটাকে পৃথক করে দেয় হেলিকেসটা। আর টোপো আইসোমারেজ কি করে? টোপো আইসোমারেজ হচ্ছে অতিরিক্ত পেঁচানো যে আমাদের ডিএনএটা আছে এটাকে কি করে দেয়? এটাকে হচ্ছে সরল করে দেয়, মানে প্যাচগুলোকে খুলে দেয়, অতিরিক্ত প্যাচগুলোকে খুলে দেয়। তো এই কাজটা আমাকে জানতে হবে যে এই টোপো আইসোমারেজের কাজ কি, হেলিকেজের কাজ কি। আর আর প্রাইমেজ যেগুলো আছে এগুলো কি করে? প্রাইমেজ গুলো হচ্ছে আমাদের সূচনা ঘটে। ওকে ওকে, তাহলে নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। নেক্সট কোয়েশ্চেন কি বলতেছে যে কোনটি স্টার্ট কোডন? এই যে কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম, কোনটি স্টার্ট কোডন? ইউএজি, সরি এইউজি, এইউজি হচ্ছে কি স্টার্ট কোডন। এইউজি হচ্ছে আমাদের কি স্টার্ট কোডন। এখানে একটু ভুল হয়েছে, ঠিক আছে, এখানে যে একটু ভুল হয়েছে, কোনটি স্টার্ট কোডন এটা হচ্ছে এইউজি হবে, এখানে একটু প্রিন্টিং এর সমস্যা হয়েছে, ঠিক আছে। এইউজি টাইপিং একটু সমস্যা হয়েছে, একটু সবাই দেখে নাও, এটা হচ্ছে এইউজি হবে, ঠিক আছে। এটা কি হবে? এইউজি হবে, এইউজি। ওকে, নেক্সট আগস্টে সূচনা হয়েছে, ঠিক আছে, আগস্টে সূচনা হয়েছে এইউজি। ওকে, ডিএনএ প্রতিলিপন, ডিএনএ প্রতিলিপি তৈরির জন্য অত্যাবশ্যকীয় অত্যাবশ্যকীয় এনজাইম কোনটি? ডিএনএ প্রতিলিপনের জন্য অত্যাবশ্যকীয় এনজাইম কোনটা? অত্যাবশ্যকীয় এনজাইম হচ্ছে পলিমারেজ, ঠিক আছে। অত্যাবশ্যকীয় এনজাইম কি? পলিমারেজ। পলিমারেজ হচ্ছে কি অত্যাবশ্যকীয় এনজাইম। অত্যাবশ্যকীয় এনজাইম কোনটা? পলিমারেজ এনজাইম। পলিমারেজ হচ্ছে এনজাইম কি? অত্যাবশ্যকীয় এনজাইম। পলিমারেজ হচ্ছে অত্যাবশ্যকীয় এনজাইম। পলিমারেজ হচ্ছে অত্যাবশ্যকীয় এনজাইম, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলতেছে? ডিএনএ হেলিকেজ এর কাজ কি? আচ্ছা, ওই আবার আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে হেলিকেজের কাজ কি, যে ডিএনএ যে ডাবল হেলিক্স গুলো আছে এদের প্যাচটাকে খুলে দিবে, প্যাচটাকে খোলা। এই যে হেলিক্সের প্যাচকে খুলে দেওয়া, এর নামের সঙ্গে মিল আছে। হেলিকেজ হেলিক্সকে খুলে দিবে, হেলিকেজ কি করবে? হেলিক্সকে খুলে দিবে, ঠিক আছে। হেলিক্সকে কি করে দিবে? খুলে দিবে। আচ্ছা, নেক্সট নেক্সট আছে কি বলতেছে কোষচক্র। কোষচক্রে সংশ্লেষণ দশায় ব্যয়িত হয় কতটুকু? সংশ্লেষণ দশা মানে কি? সিনথেসিস দশা, এস দশা, ঠিক আছে, এস দশা। তো এস দশায় কতটুকু সময় ব্যয়িত হয়? এস দশায় সবচেয়ে বেশি সময় ব্যয়িত হয় 30 to 50%, 30 to 50% সময় ব্যয়িত হয়ে থাকে। তাহলে দেখো এখানে 30 to 50%, এটা হচ্ছে আমাদের গ হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা, তারপরে কি বলতেছে দেখো, মাইটোসিসের কোন পর্যায়ে, মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়? দুটি ক্রোমাটিডে বিভক্ত হয় কোন পর্যায়ে বলতো?
দুইটি ক্রোমাটিডে বিভক্ত হয় কোন পর্যায়ে? এটা আমরা দেখছি, এটা হচ্ছে কি মেটাফেজ পর্যায়ে। কোন পর্যায়ে? মেটাফেজ পর্যায়ে হচ্ছে দুইটি পৃথক ক্রোমাটিডে পরিণত হয়ে যায়। দুইটি পৃথক ক্রোমাটিডে পরিণত হয়ে যায় কোথায়? মেটাফেজ পর্যায়ে। কোন পর্যায়ে? মেটাফেজ পর্যায়ে। মেটাফেজ পর্যায়ে। ওকে, আচ্ছা। এরপর দেখো কি বলতেছে, ক্যারিওগেমি কি? ক্যারিওগেমি কি? ক্যারিওগেমি কি? আচ্ছা, আমরা দেখছিলাম কি, আচ্ছা নাম্বার দেখা যায় না, দেখো। আচ্ছা, ক্যারিওগেমি কি? ক্যারিওগেমি কি? ক্যারিওগেমি জিনিসটা কি? ক্যারিও কথা দ্বারা এখানে আমার নিউক্লিয়াসকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? নিউক্লিয়াসকে বোঝাচ্ছে। তো ক্যারিওগ্যামি বোঝাচ্ছে এখানে কি, দুইটি নিউক্লিয়াসের মিলন, দুইটি কোষে নিউক্লিয়াসের মিলন, দুইটি কোষে নিউক্লিয়াসের মিলনকে বোঝাচ্ছে আমাদের ক্যারিওগ্যামি। ক্যারিও কথাটা আসছে কোথা থেকে? নিউক্লিয়াসের জন্য, ঠিক আছে। ক্যারিওগ্যামিটা কি হবে? ক্যারিওগ্যামি হচ্ছে দুইটি কোষের নিউক্লিয়াসের মিলন হচ্ছে ক্যারিওগ্যামি। আচ্ছা, তো এরপরে বলছে কি, বাইভ্যালেন্ট সৃষ্টি। বাইভ্যালেন্ট সৃষ্টি হয় মিওসিসের কোন উপপর্যায়ে? কোন উপপর্যায়ে বাইভ্যালেন্ট সৃষ্টি হয়? বাইভ্যালেন্ট সৃষ্টি হয় কোথায় বলতো? ল্যাপটিডিনে? না, ল্যাপটিডিনে তো কোনো বাইভ্যালেন্ট সৃষ্টি হয় নাই। প্যাকাইডিনে তো বাইভ্যালেন্ট সৃষ্টি হয় নাই, কায়োজোমাটা সৃষ্টি হয়। তো এটা বাদ। ডিপ্লোটিনে তো নাই। অ্যান্সার কি হবে? জাইগোটিন। জাইগোটিন হচ্ছে কি হয়? বাইভ্যালেন্ট সৃষ্টি হয়। জাইগোটিন হচ্ছে বাইভ্যালেন্ট এবং সিনেপসিস ঘটে। বাইভ্যালেন্ট এবং সিনেপসিস। বাইভ্যালেন্ট ও সিনেপসিস ঘটে। সিনেপসিস। সিনেপসিস ঘটে কোথায়? জাইগোটিনে। সিনেপসিস ঘটে কোথায়? জাইগোটিনে। সিনেপসিস ঘটে কোথায়? জাইগোটিনে। ওকে, আচ্ছা। তারপর বলছে দেখো 90 নম্বর কোয়েশ্চেন, কোষ বিভাজনে উপপর্যায়ে কায়োজোমাটা তৈরি করে। ঠিক আছে, কোন উপপর্যায়ে কায়োজোমাটা তৈরি হয়? এটা কিছুক্ষণ আগেই বললাম যে বাইভ্যালেন্ট সৃষ্টি হয় হচ্ছে জাইগোটিনে, আর কায়োজোমা সৃষ্টি হয় কোথায়? প্যাকাইটিনে। 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 ওকে, আচ্ছা। এরপরে কি বলতেছে দেখো, উদ্ভিদ ভাইরাস কোনটি? কোনটি উদ্ভিদ ভাইরাস? আচ্ছা, এটা আসছে হচ্ছে ভাইরাসের টপিকটা থেকে। তো এই যে আমাদের বিভিন্ন ধরনের ভাইরাস আছে, আরএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস, তারপর আকৃতি অনুযায়ী ভাইরাস। তো ওই যে চারটা, ওই পেজটা ভালো মতো পড়বা, ওই পেজটা ভালো মতো পড়বা, ভালো করে পড়বো, ঠিক আছে। ওই পেজটাকে অবশ্যই ভালো করে পড়বা। ওকে, আচ্ছা। তো এখন দেখি কোনটা উদ্ভিদ ভাইরাস। এইচআইভি। এইচআইভি তো উদ্ভিদ ভাইরাস না, এটা প্রাণী ভাইরাস। ইনফ্লুয়েঞ্জাও প্রাণী ভাইরাস। পোলিও প্রাণী ভাইরাস, তাহলে এগুলা না। টোবাকো মোজাইক ভাইরাস, যেটা হচ্ছে তামাকে হয়, তাই টিএমভি, এটা হচ্ছে আমাদের কি? উদ্ভিদ ভাইরাস। ওকে, আচ্ছা, ঠিক আছে। এরপরে কি বলতেছে দেখো, কোন ব্যাকটেরিয়াটি অক্সিজেনের ছাড়া বাঁচে না? অক্সিজেন ছাড়া বাঁচে না মানে বায়োবিও। ঠিক আছে, বায়োবিও ব্যাকটেরিয়া কোন? বায়োবিও ব্যাকটেরিয়া কোনটা? এই যে অ্যাজোটোব্যাক্টার। এই অ্যাজোটোব্যাক্টার হচ্ছে কি? বায়োবিও ব্যাকটেরিয়া। অ্যাজোটোব্যাক্টার কি? বায়োবিও। অ্যাজোটোব্যাক্টার কি? বায়োবিও। ক্লস্ট্রিডিয়াম, তারপর হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, এগুলো সবগুলো কি? এগুলো হচ্ছে সব অবায়বীয়। ঠিক আছে, এরা হচ্ছে বায়ুর উপস্থিতিতে বাঁচে না। আচ্ছা, এরপর কি বলতেছে দেখো, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে রোগীর কোনটির উপস্থিতি বেড়ে যায়? কোনটির উপস্থিতি পাওয়া যায়? দেখো, ধরো একজন কর্মী অসুস্থ হয়ে গেছে। কর্মী কি হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে। তাহলে সেখানে ফ্যাক্টরিতে কে আসবে? ওরা তো ফ্যাক্টরি জিএম আসবে। ফ্যাক্টরি কি আসবে? জিএম আসবে। ফ্যাক্টরি কে আসবে? জিএম আসবে। তো ফ্যাক্টরি জিএম আসবে, তার মানে জিএম দ্বারা কি বুঝাইলাম? জিএম দ্বারা বুঝাইলাম যে যদি কি হয়, ডেঙ্গু জ্বর হয়, তাহলে এই ডেঙ্গু জ্বরকে দেখতে আসবে কে? মানে ডেঙ্গু জ্বর হলে উপস্থিত হবে কে? আইজিজি ও আইজিএম। আইজিএম, আইজিজি ও আইজিএম। তা দেখো কোথায় আছে আইজিএম? এই হচ্ছে আইজিএম। এই হচ্ছে অ্যান্সার, গ হচ্ছে অ্যান্সার। ওকে, আইজিজি এবং আইজিএম, আইজিজি এবং আইজিএম। আচ্ছা, চলো এরপরে কি বলতেছে দেখো, বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। ওই যে ম্যালেরিয়া একটা দেখবো চার্ট আছে, ম্যালেরিয়া একটা ছক আছে, ঠিক আছে। ওই ছকের মধ্যে পাশে কি করবা তোমরা? শক্তিকালটাকে লিখে নিবা। পাশে শক্তিকালটাকে লিখে নিবা, শক্তিকালটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে এখন ইম্পর্টেন্ট আছে কি, বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া কোন পরজীবীর কারণে হয়ে থাকে সেটা বলতেছে। বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া এটা কোন পরজীবীর কারণে হয়ে থাকে? প্রথমে হচ্ছে মাইল্ড টার্সিয়ান ম্যালেরিয়া, এটা হচ্ছে ফেলসিমারের কারণে হয়ে থাকে। বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া এটা হচ্ছে আমাদের কার কারণে হয়ে থাকে বলতো? ভিভেক্স এর কারণে হয়ে থাকে। কার কারণে? ভিভেক্স এর কারণে হয়ে থাকে। প্লাজমোডিয়াম ভিভেক্স এর কারণে হচ্ছে আমাদের কি বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া হয়। বিনাইন টার্সিয়ান হয় কার জন্য? কার জন্য? প্লাজমোডিয়াম ভিভেক্স এর কারণে হয়ে থাকে। প্লাজমোডিয়াম ভিভেক্স এর কারণে হয়ে থাকে। ওকে, ফেলসিমারের জন্য তো বললামই, সেটা হচ্ছে মাইল্ড টার্সিয়ান ম্যালেরিয়া হয়ে থাকে। আচ্ছা, এরপরে দেখো কি বলতেছে যে ম্যালেরিয়া জীবাণু, ম্যালেরিয়ার জীবাণু
বহু নিউক্লিয়ার যে দশা, বহু নিউক্লিয়ার দশাকে কি বলা হয়? তো জানি আমরা বহু নিউক্লিয়ার দশাকে কি বলা হয়, কি বলা হয় বলতো? সাইজন্ট, সাইজন্ট বলা হয়। বহু নিউক্লিয়ার দশাকে কি বলা হয়? সাইজন্ট। দেখি কোথায় আছে সাইজন্ট, এই যে সাইজন্ট, খ হচ্ছে আনসার সাইজন্ট, খ হচ্ছে কি সাইজন্ট। আচ্ছা ঠিক আছে, এরপরে কি বলতে হবে দেখো, ম্যালেরিয়া জীবাণুর আবিষ্কারক কে? ম্যালেরিয়া জীবাণুর আবিষ্কারক কে বলতো? আলফেসে লেভেরান, আলফেসে লেভেরান। আলফোসে লেভেরান হচ্ছে কি ম্যালেরিয়া জীবাণুর আবিষ্কারক। ম্যালেরিয়া জীবাণুর আবিষ্কারক কে? আলফোসে লেভেরান। এই যে কিছু ইম্পর্টেন্ট নাম, এই বিজ্ঞানের ইম্পর্টেন্ট নাম, একটা ইম্পর্টেন্ট নাম তোমার কি আছে ধরো আগামী পরীক্ষা চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, তো নেক্সট কোয়েশ্চেন কি বলতে দেখো, সালোক সংশ্লেষণ এর প্রধান প্রধান যে রঞ্জক, সালোক সংশ্লেষণের প্রধান রঞ্জক কে? ক্লোরোফিল এ। ক্লোরোফিল এ। ক্লোরোফিলের মধ্যে দুইটা আমরা প্রকারভেদ দেখি, একটা ক্লোরোফিল এ আর একটা বি। এর মধ্যে ক্লোরোফিল এ যেটা আছে এটা হচ্ছে সবচেয়ে বেশি আমাদের গুরুত্বপূর্ণ বা প্রধান রঞ্জক, ঠিক আছে? প্রধান রঞ্জক কি? ক্লোরোফিল এ। ক্লোরোফিল এ হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণের প্রধান রঞ্জক। তারপরে কি বলতে দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোন রঙের আলো বেশি ব্যবহৃত হয়? কোন রঙের আলো বেশি ব্যবহৃত হয়? কোন রঙের আলো? কলা বেনি, ঠিক আছে? যৌথ রং যদি বলে, যৌথ রং যদি বলে তাহলে হচ্ছে কলা বেনি, কলা বেনি। তো কলা বলতে কি বোঝাচ্ছি? কতে হচ্ছে কমলা, লতে লাল, ঠিক আছে? আর বেনিতে হচ্ছে বেগুনি নীল, বেগুনি নীল, বেগুনি নীল। তো এই রংগুলোতে আছে কি, এই যৌথ রংগুলোতে এরা ভালো কি করে সালোক সংশ্লেষণ দিয়ে থাকে। আর একক রং হিসেবে হচ্ছে লাল রঙে, একক রং হিসেবে লাল রঙে। তাহলে কলা বেনি মানে কমলা লাল কোথায় আছে? এই যে কমলা লাল, তাহলে এটা হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার খ। ওকে ঠিক আছে, তারপরে বলছে ইন্টারফেরন, ইন্টারফেরন ড্রাগটি কিসের উপর কাজ করে? আচ্ছা, ইন্টারফেরন কিসের উপর কাজ করে? এটা হচ্ছে আমাদের 11তম অধ্যায়ের কোশ্চেন, জীব প্রযুক্তি। তো ইন্টারফেরন কোথায় কাজ করে আমাদের? ইন্টারফেরন আমরা যখন দেখবো, আমাদের যখন দেহে ভাইরাস আক্রমণ করবে, ভাইরাস আক্রমণ করলে কোষ থেকে অটোমেটিক, কোষ থেকে স্ব ইমিউন তন্ত্রের মাধ্যমে আমাদের কি হবে, একটা ইন্টারফেরন নামক এক ধরনের প্রোটিন খরিত হবে। এই ইন্টারফেরন আমাদের কি ভাইরাস থেকে প্রতিরক্ষা প্রদান করে থাকে। তো ইন্টারফেরন কার উপরে কাজ করে? ছত্রাকের উপরে না, ব্যাকটেরিয়ার উপরে না, ভাইরাসের উপরে কাজ করে। কার উপরে কাজ করে? ভাইরাসের উপরে কাজ করে। ওকে আচ্ছা, তো এই ইন্টারফেরন আরেকটা বিশেষ কাজ আছে, ইন্টারফেরন আরেকটা বিশেষ কাজ আছে, সেটা কি? ইন্টারফেরন হচ্ছে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় এখন, ক্যান্সার, ঠিক আছে? ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়, ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়। ইন্টারফেরন কি হয় এখন? ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, তো আজকের ক্লাসে সর্বশেষ যে কোশ্চেনটা সেটা কি, ইনসুলিনের কয়টি অ্যামিনো অ্যাসিড দরকার? ইনসুলিন তৈরিতে কয়টি অ্যামিনো অ্যাসিড প্রয়োজন? কয়টি অ্যামিনো অ্যাসিডের প্রয়োজন? ইনসুলিন তৈরিতে কয়টি অ্যামিনো অ্যাসিডের প্রয়োজন বলতো? 51টি অ্যামিনো অ্যাসিডের প্রয়োজন। এটা দুইটা পলিপেপটাইড চেনের মধ্যে থাকে, একটাতে হচ্ছে 20টা, আরেকটার মধ্যে থাকে হচ্ছে কি 31টা অ্যামিনো অ্যাসিড থাকে। টোটাল 51টা অ্যামিনো অ্যাসিড নিয়ে এবং দুইটি পলিপেপটাইড চেন নিয়ে হচ্ছে আমাদের কি একটা ইনসুলিন তৈরি হয়ে থাকে। ওকে, তো আমরা আজকে টোটাল কতটা এমসিকিউ সলভ করলাম? 100টা এমসিকিউ সলভ করলাম এবং আমরা চেষ্টা করছি প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থেকে বা গুরুত্বপূর্ণ পোর্শনগুলো থেকে কোশ্চেন করার। তো আমি তোমাকে যেটা বললাম যে আজকের ক্লাসের আমাদের মেইন কারণটা কি, উদ্দেশ্যটা কি, তোমাদেরকে একটা কোশ্চেন কিভাবে ঘুরাই বাছাই করা যায়, একটা কোশ্চেন থেকে কিভাবে একটা নতুন কোশ্চেন করা যায় সেই জিনিসটাকে একটু তোমাদেরকে আইডিয়া দেওয়া, এবং কোন কোন টপিকগুলো এই লাস্ট সময় আমাদেরকে সবচেয়ে বেশি পড়তে হবে সেই সম্পর্কে তোমাদেরকে একটু আইডিয়া দেওয়া, ঠিক আছে? তো এখন পর্যন্ত তোমরা 46 জন আমার সঙ্গে যুক্ত আছো। তো আশা করছি তোমরা এই 46 জনের মধ্যে 46 জনই বা ম্যাক্সিমাম সকলেই কি করবা, ভালো পজিশনে যাবা জীবনে। এবং আমাদেরকে অবশ্যই তোমরা জানাতে ভুলবা না তোমরা কে কোন পজিশনে যাচ্ছ, কোথায় তোমরা যুক্ত হচ্ছ, ঠিক আছে? তো অবশ্যই তোমরা জানাবা, জানালে আমরা খুশি হব, ঠিক আছে? কারণ পরিশ্রমীরা কখনো কি হয় না, ব্যর্থ হয় না। পরিশ্রম করতে থাকো, ইনশাল্লাহ কোনো না কোনো পর্যায়ে জীবনে তুমি কি হবা, সফল হবে। অ্যাডমিশনই কি না আলটিমেট সফলতা না, জীবনে অনেক সফলতা আছে, ঠিক আছে? এটা সফলতার একটা ধাপ মাত্র, ঠিক আছে? তো তুমি চেষ্টা করো এই ধাপটাকেও উন্নতি করতে পারবা ইনশাল্লাহ। যারা লেগে আছো, আজকের ক্লাসটা করে যে তুমি সবকিছু করে ফেলবা এমন না, কিন্তু এই যে তোমার যে ধৈর্য, এই যে তোমার যে একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা, এটাই তোমাকে কি করবে, একটা ভালো জায়গায় নিয়ে যাবে। তো আজকের মতো সবাইকে এখানেই আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। সবাইকে শুভকামনা, তোমাদের 9 তারিখের পরীক্ষা খুব ভালোভাবে দাও, এটা আশা করব। আর চেষ্টা করব তোমাদেরকে এর মাঝে যতটুকু সাপোর্ট করা যায় আমরা সর্বোচ্চ দিয়ে সাপোর্ট করার জন্য। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।